ফেরদৌসী দুটি শর্তের কথা জানতে চাইলেন। মমো বলল, আমার দুটো শর্ত। প্রথম শর্ত হচ্ছে ঘরোয়াভাবে বিয়ে হতে হবে, বাহিরের কাউকে বিয়ের ব্যাপারে জানানো যাবে না। আমি চাই না সবাই এটা বলুক যে অফিসে জয়েন করেই অফিসের বসকে হাত করেছে। কথার অনেক হাত পা গজায়। আর দ্বিতীয় শর্ত হলো আব্বু সুস্থ হওয়া পর্যন্ত আমি আব্বুর সাথে থাকব। তিনি কিছুক্ষণ হেসে বললেন, বেশ, তবে সারা জীবন তো এই দুটি শর্ত মানা যাবে না। এক সময় তো সবাই জানবে, অন্তত 3 মাস। আচ্ছা, আমি সবাইকে বলে দিব। এখন বলো, শাড়ি গহনা কেমন লেগেছে? এগুলোই হবে? জি। ঘরোয়া বিয়েতে এর বেশি সাজের তো কোনো প্রয়োজন হবে না। ওমা, আমার ছেলে দেখবে না ওর বউকে কেমন লাগে বিয়ের সাজে? মোমো লজ্জা পেল। তিনি মোমোকে নিয়ে এসে বসলেন কেবিনের ভিতরে। রায়হান সাহেব তাদের দিকে তাকিয়ে কিছু বুঝতে পারলেন না। ভয়ে ভয়ে আসেন বিয়েটা হবে কিনা। রাকিব হাসান বললেন, বিয়ের ডেটটা ঠিক করবেন কবে? কথাটা শুনে রায়হান সাহেবের বুক থেকে একটা বড় পাথর নামলো। তাহলে হচ্ছে বিয়েটা? তিনি বললেন, ভালো কাজ যত তাড়াতাড়ি সেরে ফেলা যায়। তাহলে আগামী শুক্রবার। আমার কোনো আপত্তি নেই। মমতা চুপ করে তাদের দিকে তাকিয়ে রইল। কিছু বলতে পারল না রায়হান সাহেবের কথা ভেবে। সবাই সবার মতো গল্প করছে। ও একটু পর পর বেরিয়ে এলো বাহিরে, বসলো কেবিনের বাহিরে চেয়ারগুলোই। যদিও শর্তে রাজি হয়েছেন, তবুও ভিতরে অস্বস্তি লাগছে। বিয়ের কথা বলছে মানে রিয়ান রাজি বিয়েতে। ওকে সব জেনে পছন্দ করেছে, নাকি রনকের মতো সবার সাফে পড়ে বিয়েটা করতে চাইছে? তাছাড়া পারিজা যে বলল ও রিয়ানের হবু বউ, এটা কতটুকু সত্য? সবাই রায়হান সাহেবের কাছে আসে দেখে মমো বেরিয়ে গেল অফিসের উদ্দেশ্যে। রিয়ান ওর সামনে বসে আছে, ওর রুমে বসে আছে। মমো ব্যাগ রেখে সোজা ওর রুমে রওনা দিল। কথা বলা দরকার। রুমের কাছে আসতে পারিজা ওকে বাধা হয়ে দাঁড়ালো। ওকে বলল, কোথায় যাচ্ছ? মমো প্রতি উত্তরে বলল, দেখতেই তো পাচ্ছেন, স্যারের রুমের দিকে যাচ্ছি। মমো এগিয়ে যেতে লাগলে পারিজা আবারও বাধা দিয়ে বলল, যাওয়া যাবে না। কেন? তোমার অ্যাক্সেস নেই। কে বলেছে আমার অ্যাক্সেস নেই? কদিন আগের কথা চলে গেছে। এখন তোমার প্রবেশাধিকার বন্ধ করে দেওয়া হয়েছে, তাই? লেট মি সি। মমতার কার্ড দিয়ে ঢোকার চেষ্টা করতে গিয়ে দেখলো আসলে মেশিন নট অ্যালাউড দেখাচ্ছে। ওর ব্যাপারটা বেশ বিরক্ত লাগলো। ফোন বের করে রিয়ানের নাম্বার খুঁজে নিল। হুট করে একদিন ওর নাম্বারে ফোন দিয়ে কথা বলছিল ওর সাথে। রায়হান সাহেবের খবর নিয়ে বলেছিল, সাহায্য লাগলে এই নাম্বারে ফোন করে জানাতে, তখনই সেভ করেছিল। ফোন দিয়ে রুমের সামনে দাঁড়িয়ে ওর দিকে তাকিয়ে রইল মমো। কাছের দেওয়াল দিয়ে দেখা যাচ্ছে ভিতরে রিয়ান একটা ফাইলের দিকে ঝুঁকে আছে। ফোন বাজতেই না দেখে ফোনটা রিসিভ করে কানে দিয়ে বলল, হ্যালো মিস্টার রিয়ান বলছি। ফোন রিসিভ করার আগে যে কে ফোন দিয়েছে তা দেখতে হয়, জানা নেই? ও সরি, বলুন মিস মমো। মমো চাপা গলায় বলল, মিস থেকে যখন মিসেস করছেন তো দরজায় অ্যাক্সেস বন্ধ করছেন কেন? রিয়ান বলল, আপনার তো অ্যাক্সেস আছে। মমো বাহিরে থেকে ওর দিকে তাকিয়ে বলল, যদি থাকে আমি কি সাথে বাহিরে দাঁড়িয়ে আছি? রিহান বাহিরে তাকিয়ে দেখলো মমো ফোন হাতে দাঁড়িয়ে আছে। ও দ্রুত কম্পিউটারে অ্যাক্সেস প্রোগ্রামে ওর নাম এন্ট্রি করে বলল, আসুন ভিতরে। মমো আবার মেশিনে কার্ড দিতে লাগলে পারিজা বলল, যাকে ফোন দাও না কেন ভিতরে অ্যাক্সেস করতে পারবে না। ও কার্ড দিতে যখন দরজা খুলে গেল তখনই পারিজার দিকে ফিরে বলল, যেখানে মালিক অ্যাক্সেস দিয়েছে সেখানে অন্য কাউকে ফোন দেওয়ার প্রয়োজন পড়ে না, বলে মমো ভিতরে চলে গেল। চেয়ারের কাছে আসতে রিয়ান বলল, বসুন। মমো চেয়ারে বসে বলল, বিয়ের আগেই রুমে ঢোকার অনুমতি বন্ধ করে দিয়েছেন, বিয়ের পর কি করবেন? রিয়ান হাতের ফাইল টেবিলে রেখে বলল, আমি অ্যাক্সেস বন্ধ করিনি। তাহলে বলতে চাইছেন আপনার কম্পিউটার নিজে নিজে কাজ করে? তা নয়, মনে হচ্ছে কেউ আমার কম্পিউটারে হাত দিয়েছে। আচ্ছা, আমি দেখছি। বাই দ্য ওয়ে, ফোনে যে বললেন মিস থেকে মিসেস করছি, বলতে কি বোঝালেন? আপনার বাবা মা আমাদের বিয়ের ডেট ফাইনাল করেছেন। আপনি তো বিয়েতে রাজি নন, বলেননি কেন? আমি বলতে ভুলে গিয়েছিলাম, আমি এক্ষুনি ফোন দিয়ে বলছি। রিয়ান ফোন হাতে দিতেই মমো বাধা দিয়ে বলল, অনেক কিছু ইচ্ছের বিরুদ্ধে করতে হয়। তা আপনি বলুন তো, একজন ডিভোর্সি মেয়েকে বিয়ে করতে কেন রাজি হলেন? ও চুপ করেই রইল। মমো যে ডিভোর্সি এটা ওর জানা ছিল না। ওকে চুপ থাকতে দেখে বলল, জানতেন না তো আমি ডিভোর্সি? 1 মাস অন্যের ঘরে ছিলাম, তার পরক্রিয়া সম্পর্ক শেষ করে দিয়েছে। এবার আপনি সিদ্ধান্ত নিন। মমো উঠে যাচ্ছিল। রিয়ান বলে উঠল, আমি আপনাকে যেতে বলিনি মিস মমো। মমো ওর দিকে তাকালো, মুখ কেমন গম্ভীর হয়ে আছে। মমো চুপ করে বসে রইল ওর দিকে তাকিয়ে। আপনি কি বিয়েটা ভাঙার জন্য ডিভোর্সের ব্যাপারটা সামনে আনলেন? আপনার কি তাই মনে হচ্ছে?
আমার তো তা মনে হচ্ছে না। এখানে কেবল আমি বিয়ে করছি না, আপনিও করছেন। আপনার জানাটাও জরুরি। সমাজে ডিভোর্স শব্দটা মেয়ের জীবনে একটা কালো ক্ষতের মতো, যা সারা জীবনও ভালো করা যায় না। ডিভোর্সে জানলে ছেলেরা 100 কদম পিছিয়ে যায় বিয়ে থেকে। তাই জানতে এসেছিলাম আপনি কেন রাজি হয়েছেন। আমার দাদি কখনো কারোর জন্য খারাপ কিছু পছন্দ করেনি, তাই আমার বিশ্বাস আপনিও তেমন হবেন। তাই বিয়ে করতে রাজি হয়ে গেলেন। আমার আপনাকে পছন্দ হয়েছে মিস মোমো। হঠাৎই রিয়ানের এমন কথা মোমো আশা করেনি। কি আশা করেছিল তাও বেমালুম ভুলে গেল এই কথাটা শোনার পর। কি বলবে কিছু বুঝতে না পেরে বোকার মতো তাকিয়ে রইল ওর দিকে। রিয়ান হেসে বলল, এর থেকেও বড় কারণ আর কি হতে পারে বিয়েতে রাজি হওয়ার। মোমো প্রতি উত্তরে কিছু খুঁজে পেল না। বাহিরে পারিজা উকিঝুঁকি মারছে এবং সেটা মোমোর চোখে পড়তে রিয়ানকে জিজ্ঞেস করলো, মিস পারিজার ব্যাপারে কি ভাবেন। ওর ব্যাপারে আবার কি ভাববো, ওর এককালে আমার ভার্সিটিতে ক্লাসমেট ছিল। ভার্সিটি লাইফ শেষ হওয়ার পর এই অফিসে অ্যাপ্লাই করলো আমার পিএ পোস্টের জন্য, হয়েও গেল। ভালোই কাজ করে মেয়েটা। এর বাহিরে আর কিছু নেই। রিয়ান ওর দিকে তাকিয়ে বলল, আর কি থাকবে। মোমো বলল, কিছু না। মনে মনে বলল, মিথ্যে কথা ভালোই রটাতে পারো মিস ফারিজা। একটা ছোট শাস্তি তো তোমার প্রাপ্য মিথ্যের জন্য। ফারিজা তখনও বাহিরে থেকে দেখছে ওদের। মোমো হঠাৎ উঠে গিয়ে রিয়ানের চেয়ারটা ঘুরিয়ে চেয়ারের 2 হাতলে হাত রেখে ওর দিকে ঝুঁকে পড়ল। কিছু বুঝে ওঠার আগে রিয়ানের ডান গালে একটা কিস করে বসলো। ওর এমন আচরণে কিছুটা অবাক হয়ে গেল রিয়ান। মোমো উঠে দাঁড়িয়ে অন্যদিকে ফিরে পড়ল। সব কিছুর একটা কারণ থাকে বলে লজ্জায় বেরিয়ে গেল। বাহিরে এসে ফারিজার দিকে তাকিয়ে একটা হাসি দিল। তখন ওর লজ্জায় কান লাল হয়ে আসে। মোমো কিছু না বলেই নিজের টেবিলের দিকে রওনা দিল। ফারিজা যে রাগে কাঁপছিল সেটা বেশ ভালো করেই বুঝতে পারল, কিন্তু পাত্তা দিল না। এটা একটা ছোট শাস্তি মাত্র। কাউকে ভালোবাসলে তাকে নিজের কাছে রাখার জন্য মিথ্যে রটনা কতটা যুক্তিযুক্ত। ভাগ্যে না থাকলেও কি সত্যি জোর করে ভালোবাসার মানুষকে পাওয়া যায়। মোমো টেবিলে বসতে তৌসিফা জিজ্ঞেস করলো, কেমন আছিস। মোমো কম্পিউটার ওপেন করতে করতে বলল, ভালো। আচ্ছা, কালকে যে রিপোর্টটা করতে বলেছিল মিটিংয়ে করেছ। আমার লাগবে কাগজগুলো। তৌসিফা ওকে রিপোর্ট বুঝিয়ে দিতে লাগলো। মোমো মনোযোগ দিয়ে ওর কথা শুনছিল, তাই খেয়াল করেনি পারিজা প্রায় 20টার মতো ফাইল এনে ওর টেবিলে সজোরে রাখলো। দুইজনের শব্দ শুনে ওর দিকে তাকালো। পারিজা নকল হাসি দিয়ে বলল, এই ফাইলগুলো শেষ করো আর আমাকে রিপোর্ট জমা দাও আজকের মধ্যে। আর যে স্বপ্ন দেখছো সেই স্বপ্ন ভুলে যাও। তোমাকে যাতে স্যারের আশেপাশে না দেখি, না হলে চাকরি তোমার আর করা হবে না। বলে পারিজা চলে যেতে গেল। তৌসিফে কিছু না বুঝে মোমোকে জিজ্ঞেস করলো, কি হলো বলো তো। মোমো ফাইলগুলো দেখতে দেখতে বলল, হিংসেতে চলছে। পোড়া গন্ধ পাওনি। তৌসিফা ওর কথায় মুখ চেপে হাসতে লাগলো। মোমো ফাইলগুলো দেখা শেষ করে বলল, এগুলো কোনো গুরুত্বপূর্ণ ফাইল না, অযথাই দিয়ে গেল। এগুলোর কোনো কাজে নেই এখন, শুধু শুধু আমার টেবিলটা জাম করলো। মোমো একটা চেয়ার এনে তাতে ফাইলগুলো রেখে নিজের কাজ করতে লাগলো। দুপুরে রিয়ানের রুম থেকে ডাক পড়লো। মোমো কি করবে বুঝতে পারলো না। ওর সামনে যাওয়ার সাহসই পাচ্ছে না। লজ্জায় ডুবে যেতে ইচ্ছে করছে। কী ভেবে যে কাজটা করলো, মাথায় যা এসেছিল তা করে এখন পস্তাচ্ছে। ভাবতে ভাবতে কাজ করতে লাগলো আর নিজে নিজে বিড়বিড় করতে লাগলো। সবাই খেতে চলে গেছে আরও 10-15 মিনিট আগে। ও একলা বসে কাজ করতে লাগলো। কাঁধে কারো অস্বস্তিকর স্পর্শ পেয়ে স্যার সরিয়ে তাকিয়ে দেখলো রাসেল ওর দিকে তাকিয়ে হাসছে। মোমোর ভিতরে ভিতরে মেজাজ খারাপ হলেও বাহিরে বলল, কিছু বলবেন। খেতে যাবে না। জি, কাজ শেষ করে। তাহলে তো দেরি হয়ে যাবে। চলো, আজকে আমার পক্ষ থেকে তোমার ট্রিট। মোমো একটা ফাইল হাতে নিয়ে বলল, সরি স্যার, আমাকে ডেকেছিল, বলে গিয়েছিলাম। আসি। ও সরে এলো রিয়ানের রুমের সামনে। রাসেলের কথা বলবে কিনা ভাবতে ভাবতে রিয়ানের রুমে প্রবেশ করলো। ঢুকে রিয়ানের দিকে তাকাতে আবার তখনের কথা মনে পড়ল। রিয়ান ওর দিকে তাকিয়ে হেসে বলল, এতক্ষণে আসার সময় হলো। কখন লাঞ্চ নিয়ে বসে আছি। এসো এসো। মোমো নিচের দিকে তাকিয়ে চেয়ারে বসলো। রিয়ানের টোল পড়া হাসি দিয়ে লজ্জায় আগাগোড়া লাল হয়ে গেল। ওর কোনো রেসপন্স না দেখে রিয়ান বলল, আমি কি খাবার বেড়ে দিব। না না, আমি দিচ্ছি। মোমো প্লেট টেনে নিয়ে খাবার বেড়ে রিয়ানকে দিল। রিয়ান আবারও হেসে বলল, আমি তো আপনার কথা বলেছিলাম আর আপনি আমাকে খাবার বেড়ে দিলেন। এখন থেকে প্র্যাকটিস করছেন। গুড গুড। মোহাম্মদ কান দিয়ে দোয়া বের হতে লাগলো। রিয়ান আবারও বলল, চামচগুলো দিন তো।
মামা অন্যদিকে তাকিয়ে এগিয়ে দিল। ও চামচ নিয়ে খাওয়া শুরু করে বলল, আপনাকে লজ্জা ফেলে ভালোই লাগে দেখতে। মামা খাবারটা বেড়ে মাত্র খাওয়া শুরু করছিল। ওর কথা শুনে বাম হাত দিয়ে জামা খামছে ধরে বলল, আপনি কি আমায় খেতে দিবেন, না আমি উঠে যাব? সরি, খেয়ে নিন। আপনার সাথে কিছু কথা আছে মিস মোমো। কি নিয়ে? আগে খেয়ে শেষ করুন, তারপর বলছি। দুজনে চুপচাপ খাওয়া শেষ করলো দ্রুত। রিয়ান জিজ্ঞেস করলো, চা, কফি? মামা না করে দিয়ে বলল, বলুন কি বলবেন। রিয়ান 1 কাপ কফির অর্ডার দিয়ে বলল, মিস ফারিজা বলেছে আপনি নাকি কাজ ঠিক মতো করছেন না। ফারিজার কথা শুনে মামার মুখ অন্যরকম হয়ে গেল। ও বলল, হঠাৎ এই কথা কেন বলল? তার অভিযোগ আপনি তাকে দিয়ে মাঝে মধ্যে কাজ করান। তার দেওয়া ফাইলের কাজ না করে নাকি আপনি নিজের কাজ করছেন। প্রথমত আমি নিজের কাজ নিজে করতেই পছন্দ করি, তাই তাকে দিয়ে কাজ করানোর কোনো মানেই হয় না। আর যে ফাইল গুরুত্বপূর্ণ সেটির কাজই তো আগে করব, তাই না? সে আমাকে কয়েক মাস আগের অসমাপ্ত ফাইল ধরিয়ে দিয়েছে, কিন্তু আমার যতদূর মনে হয়েছে নতুন ডিলের কাজগুলো বেশি গুরুত্বপূর্ণ, তাই আমি ওগুলো রেখে আগে এই কাজগুলো শেষ করতে চেয়েছি। রিয়ানের কফি এসে গেল। ফারিজার উপস্থিতি টের পেয়ে রিয়ান খাওয়ার আগে মোমো কাপটা হাতে নিয়ে এক চুমুক দিয়ে দিল। সাথে সাথে গরম কফিও ঠোঁট পড়ে গেল, কিন্তু রিয়ানকে বুঝতে না দিয়ে বলল, বেশি গরম, আস্তে খাবেন। তা না হয় বুঝলাম, আপনার গরম লাগেনি? আগে বলতেন 2 কাপ আনাতাম। না ঠিক আছে, আমি কাজে যাই। বের হতে ফারিজার চোখ গরম করা দৃষ্টি ওকে গিলতে লাগলো। ও একটু হাসি দিয়ে কড়াইয়ে তেল গরম করতে লাগলো। তেলটা গরম হলেই তো মাছটা ভাজা যাবে। রিয়ানদের বাড়িতে বিয়ের আমেজ, আর 2 দিন পরে বিয়ে, হাতে অনেক কাজ। দুপুরে খাবার টেবিলে বিয়ের কথা বলতেই সবাই আলোচনায় বসে গেল, কে কী পরবে, কে কী করবে, খাবারের মেনু কী হবে, এসব নিয়ে। ঘরোয়া বিয়ে হবে শুনে প্রথমে আনন্দে বাটা পড়েছিল, পরে সবাই নিজের মতো ব্যাপারটা গুছিয়ে মেনে নিল। এই ঘরোয়া অনুষ্ঠানে যতটুকু আনন্দ করা যায় তার সবটাই ওরা করবে। ভাই বোনগুলো বিকেলেই শপিংয়ে বেরিয়ে গেল, ফিরল 10টার পর। খাওয়া দাওয়া সেরে আড্ডা দিতে গেল। রিয়ান অফিস থেকে ফিরতেই ঘিরে ধরল সবাই, টিস করতে লাগলো এটা ওটা নিয়ে। রাতে 12:30 বাজে। নিচে এখনও হাসাহাসির আওয়াজ কানে আসছে। ফেরদৌসী শোয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। রাকিব হাসান বই পড়েছেন বিছানায় হেলান দিয়ে। ফেরদৌসী মাথার চুল আঁচড়াতে আঁচড়াতে বললেন, আমার কত স্বপ্ন ছিল ছেলের বিয়েটা ধুমধাম করে দিব, কিন্তু মেয়েটা দিল না। তাহলে কি বিয়ে ক্যান্সেল করে দিব? আমি তা বলিনি, কিন্তু এত মেয়ে থাকতে ওই মেয়ে কেন? আরও তো কত ভালো ভালো মেয়ে আছে। তুমি আম্মাকে চেনো ফেরদৌসী? আম্মার উপর নিশ্চয়ই তোমার আস্থা আছে। তা আছে, আম্মা কখনো ভুল সিদ্ধান্ত নেননি আমি জানি। মমকে আমারও ভালো লাগেনি যে তা নয়। মেয়েটা নম্রভদ্র, রান্না ঘর গোছানো সব পারে, দেখতেও ভালো, কিন্তু তোমাকে কি ডিভোর্সি শব্দটা ভাবাচ্ছে? ফেরদৌসী কিছু বললেন না। রাকিব হাসান বইটা রেখে চশমা খুলে বললেন, মেয়েটার কি দোষ এতে বলো তো? সে কি ইচ্ছে করে ডিভোর্স দিয়েছে? রায়হান সাহেবের কাছে সবটাই আমি শুনেছি। দুষ্ট মেয়েটা ছিল না, ছিল ছেলেটার। কিন্তু আমাদের সমাজের ট্রেন্ড হয়ে গেছে সবসময় মেয়েদেরকে দোষী বানানো, দোষ ছেলের হোক বা তার নিজের। এটা নিয়ে ভেবো না। আর ঘরোয়া বিয়ের সিদ্ধান্তটা আমি মনে করি ভেবেই নিয়েছে মোমো। এখন যদি বিয়ের কথা সত্যি সবাই জানে, ওকে গোল্ড ডিগার বলতে এক মুহূর্ত সময় নেবে না। ছেলের বউকে নিশ্চয়ই অসম্মানিত হতে দিতে চাইবে না তুমি। ফেরদৌসী মাথার চুল বাঁধা শেষ। উনি এসে তার পাশে বসে কাঁধে মাথা রেখে বললেন, আমার ছেলেটা ভালো থাকলেই হলো, আমার আর কিছু চাওয়ার নেই। রায়হান সাহেবকে রিলিজ করে দেওয়া হয়েছে। তার অবস্থা ভালো, তাই বেশি দিন রাখতে হয়নি হসপিটালে। এসেই কাজে লেগে পড়তে চাইলেন। মোমো বাধা দিয়ে বলল, সব কাজ করা হয়ে গেছে আব্বু, তুমি শান্ত থাকো, তোমাকে বিশ্রাম নিতে বলা হয়েছে। তুমি চুপচাপ বিশ্রাম করবে, ঠিক আছে? আমার মেয়ের বিয়ে আর আমি শুয়ে বসে থাকবো? হ্যাঁ থাকবে। বসার ডাক পড়ল রান্নাঘর থেকে। মোমো বেরিয়ে গেল রান্নাঘরে। আজকে ওর বিয়ে। মোমোর ভিতর কোনো উত্তেজনা কাজ করছে না, হওয়ার কথাও নয়। দ্বিতীয় বিয়ে বলে নয়, প্রথম বিয়েতেও ভয় করেনি, হাত পা কাঁপেনি, না হয়েছে কোনো উত্তেজনা। ভালোবাসার মানুষ ছেড়ে চলে যাওয়ার পর যখন অন্য কারোর সাথে বিয়ে হয় তখন এসব হওয়ার কথা ভাবনাতেও পারেনি মোমো। মনটা ঘৃণায় পাথর হয়েছিল। আজও বিয়েটা বাবার কথাতে রাখতেই করা। ভালোবাসাটা শব্দটা কেমন যেন বিকৃত হয়ে গেছে ওর কাছে। ও রান্নাঘরে গিয়ে দেখল মাদুরি খেলার বর্ষা মিলিয়ে অর্ধেক রান্না করে ফেলেছে। 25 জন 30 জনের মতো রান্না। মোমো হাত লাগাতে যাচ্ছিল, বর্ষা মানা করে দিয়ে বলল, তুই না কনে, রান্নায় কেন হাত দিচ্ছিস?
তোকে ডেকেছিলাম আর কি রান্না করা লাগবে সেজন্য। মমা ওকে বলল, তাহলে তো তোমাকে আগে কাজ করতে দেওয়া উচিত না, তুমি না প্রেগনেন্ট? আরে এখন তো কাজ করতেই পারবো, সমস্যা হবে না আমার। এখন বল আর কি কি রান্না করা লাগবে? যা করেছো তাও এনাফ। তাহলে সুন্দর করে গোসল সেরে নে, দুপুর তো হতে চললো, সবাই চলে আসবে। মমো নিজের রুমে চলে গেল। আলমারি থেকে কাপড় নিতে গিয়ে কোটটার দিকে নজর পড়ল তার। প্রত্যেকবার কাপড় নেওয়ার সময় চোখে পড়ে, আজকেও পড়ল। কোটের দিকে তাকিয়ে মনে মনে ভাবতে লাগলো, রিয়ান জানতে চাইলে কি বলবে। 12টার দিকে কলিং বেল বাজলো। বৃষ্টি ভেবেছিল বরযাত্রী এসে গেছে। খুলে দেখলো আদ্রিতে এসেছে প্রিয়ান্তকে নিয়ে। বর্ষাকে দেখে হাসি মুখে এগিয়ে এসে বলল, তুমি একলা? বাকিরা কোথায়? বাকিরা আরও পরে আসবে, আমি আগে আগে চলে এসেছি। কনে কোথায়? রুমে গোসল করছে, তুমি আসো। গিয়ে বসি ওর রুমে। বৃষ্টি প্রিয়ান্তকে কোলে নিল। আদ্রিতা মমর রুমে গিয়ে বসলো। মমো বের হচ্ছে না দেখে বিছানায় ফোন টিপতে লাগলো। হঠাৎই ওর পাশে কিছু একটার উপস্থিতি টের পেয়ে আশেপাশে তাকিয়ে চমকে ওঠে। ছোটোখাটো একটা চিৎকার মারল। বর্ষা তাড়াতাড়ি এসে বলল, কি হয়েছে? বিড়াল। ও নিনি তোমাকে ভয় দেখিয়েছে? নিনিকে? বিড়ালটা? হ্যাঁ, মমর বিড়াল, আদর করে নিনি ডাকি। ওই দিন তো দেখিনি। সেরেছে, আজকের জন্য ওকে বাসা থেকে অন্য কোথাও নিয়ে যান। কেন? আমার ভাইয়ের বিড়ালে অ্যালার্জি, বিয়েতে হাসতে হাসতে বিয়ে না করেই না চলে যাবে। আচ্ছা আমি দেখছি। বর্ষা নিনিকে কোলে নিয়ে রুম থেকে বেরিয়ে গেল। তখনই মমো বের হলো ওয়াশরুম থেকে। ওকে দেখে চুল মুছতে মুছতে এগিয়ে এসে বলল, কাউকে দেখছি না যে, শুধু তুই এলি? এলাম আর কি, আমার বান্ধবীর বিয়ে বলে কথা, আগে আগে চলে এলাম তাই। বসতো। মমকে পাশে বসিয়ে বলল, হলুদ দিয়ে গোসল করলি নাকি? সুন্দর সুন্দর লাগছে। মমো হালকা লজ্জা পাওয়ার স্বরে বলল, তোকে বলেছে। দেখ দেখ, গা লাল হয়ে গেছে। এখন আমার বাইটা থাকলে যে কি ভালো হতো না। ওই তুই চুপ কর তো, খালি পাজলামি না। ফিয়ান্ত কোথায়? বৃষ্টির কাছে বসার রুমে। ও আচ্ছা। মমো চুল ছাড়িয়ে দিয়ে ফ্যানের নিচে বিছানায় শুয়ে পড়ল। এক মনে ফ্যানের দিকে তাকিয়ে রইল। ওর প্রাক্তনের বউ ওর পাশে বসে আছে। ভাবতেই হাসি পেল ওর। আদ্রিতা দেখে জিজ্ঞেস করলো, হাসছিস যে? মমো ওর দিকে না তাকিয়ে বলল, এমনি একটা হাসির কথা মনে পড়ছিল তাই। আচ্ছা আদ্রি, তুই কি জন্য আমাকে তোর ভাইয়ের জন্য পছন্দ করলি? আমি কিছু করিনি, উপর থেকে কানেকশান করে দিয়েছে, আমি শুধু সাহায্য করেছি। এবার মমো ওর দিকে তাকিয়ে বলল, কি কানেকশান? আদ্রিতা রহস্য করে বলল, সিক্রেট কানেকশান, পরে জানতে পারবি। এখন উঠ, সবাই চলে আসবে, তোকে তৈরি করে দেই। রেডি হতে হতে চুল শুকিয়ে যাবে। বলতে না বলতে দরজার কলিং বেলের আওয়াজ কানে এসেছে। বরযাত্রী এসে গেছে। বৃষ্টি রুমে দরজা মেরে দিয়ে বলল, সবাই তোকে তৈরি করে নিতে বলেছে, নামাজ পড়ে আসলেই বিয়েটা হয়ে যাবে। মমো উঠে বারান্দায় গিয়ে দাঁড়ালো। আজকে আবারও মুক্ত পাখি বন্দি হতে চলেছে। এবার কি করবে? সোনার খাঁচায় সোনার শিকল পুরিয়ে গান গাইতে বলবে, নাকি এখনকার মতোই আকাশে উড়ে গান গাইতে দিবে? ভাবতে ভাবতে চুপচাপ বারান্দা থেকে গিয়ে ওয়াশরুমে চলে গেল। বেসিনে মুখ ধুতে গিয়ে হুট করে কেমন কান্না পেল। বাবাকে মোটেও ছেড়ে যেতে ইচ্ছে করছে না, কিন্তু তিনিই তো ওকে রাখতে চাইছেন না। এত বড় মেয়ে বাড়িতে থাকলে নাকি নানান লোকে নানান কথা মেলা বসাবে। মমো মুখ ধুয়ে ফ্রেশ হয়ে বেরিয়ে এলো। বর্ষা সুন্দর করে শাড়ি পরিয়ে দিয়েছে। শাড়িটা বেশ ভারী, গায়ে জড়াতেই তার অনুভব হলো এই ভার একটা সংসারের, অনেক বড় দায়িত্ব নিজের কাঁধে নেওয়ার। আগের বার এটা মাথায় আসেনি, এখন মমো জানে খুব ভালো করে। শাড়ি পরানো শেষে বৃষ্টি মেকআপ করাতে বসলো। গাঢ় খয়েরি শাড়িটার সাথে মিলিয়ে ওকে সাজিয়ে দিল সুন্দর করে। এরই মাঝে শ্যাম্পু করা চুলটাও শুকিয়ে গেছে। আদ্রিতা ওর মাথায় সুন্দর করে একটা খোঁপা বেঁধে দিল। সাজ কমপ্লিট হয়ে গেলে গহনা পরানো শুরু করলো। এর মাঝে বাহিরে বেশ কথা শোনা যাচ্ছে। ছেলেরা জুম্মার নামাজ থেকে চলে এসেছে। শব্দ শুনে বর্ষার বৃষ্টি রুম থেকে বেরিয়ে গেল। নাস্তার আয়োজন করতে হবে, মাধুরী খালাকে হেল্প করতে হবে হাতে হাতে। আদ্রিতা মমর কাছে বসে রইল। কিছুক্ষণ পর নিক্কোনা তুলি ভাবি এসে রুমে ঢুকলো। ওকে দেখে তুলি ভাবি বলল, মাশাল্লাহ, কত সুন্দর লাগছে তোমাকে। নাবিল তুলি ভাবির কোলে ছিল, সেখান থেকে তার কথা শুনে বলল, তুদর। তা আদ্রিতা জিজ্ঞেস করলো, এনেছো? তুলি ভাবি ওর হাতে একটা থলে ধরিয়ে দিল। থলে থেকে বকুল ফুলের মোটা একটা গাছরা বের করলো। মম অবাক হয়ে বলল, এটা কোথায় পেলি? বানিয়ে এনেছে। এত ফুল পেলো কোথায়? আমাদের বকুল গাছ বেল করে। দাঁড়া, তোকে এই গাছরাটা লাগিয়ে দিই। নিক্কন বলল,
এই গাজরাটা আমার ভাই বানিয়েছে আজ সকাল থেকে বসে বসে। শুনে মমর মুখে লালিমা দেখা দিল, যা না চাইতে লজ্জা পেয়ে গেল। নিক্কোনা রাত্রিতে মুচকি হাসল। গতকাল রাতে সব ভাই বোন মিলে রিয়ানকে দিয়ে জোর করে রাজি করিয়েছে গাজরাটা বানানোর জন্য। আজ সকালে ফুলিকে দিয়ে সব ফুল পেড়ে রিয়ানের বিছানায় ঢেলে দিয়ে বলল, একা হাতে বউর জন্য গাজরাটা বানিয়ে নাও, আমাদের মেলা কাজ, বানানো শেষ হলে আমাদের দিয়ে এসো, তোমার বউকে পরিয়ে দিব। বলে সবাই বেরিয়ে গেল। সবাই ভেবেছিল রিয়ান হয়তো বানানো শেষ করতে পারবে না বা বানাতে বিরক্ত বোধ করবে, কিন্তু নামাজে যাওয়ার আগে নিক্কনের হাতে গাজরার থলেটা ধরিয়ে দিতে ভাই বোন সব অবাক হয়ে যায়। তারপর সবাই একে অপরের দিকে তাকিয়ে মুচকি হাসি দিল। 1 ঘন্টা সাজানো শেষে ওকে সুন্দর করে বিছানায় বসালো। দরজা খুলতে ঋতু, অনিমা, নীলিমা হুমড়ি খেয়ে পড়ল। আদ্রিতা বলল, কিরে এভাবে কেন ঢুকছিস? ঋতু গোমরা মুখে বলল, ঢুকবো না, আমার ভাইয়ের বউয়ের সাজ আমাকেই দেখতে দিচ্ছে না। অনিমা, নীলিমা দুইজনই ওর সাথে একমত হয়ে মমর সামনে এসে বসলো। একে অপরের দিকে তাকিয়ে একসাথে বলল, ফাটাফাটি। ওদের কথা শুনে মমো মুখ নিচু করে বসে রইল লজ্জায়। মমো শাশুড়ি আর চাচি শাশুড়িরা রুমে এসে বসলেন একটু পর। ওকে দেখে অনেক প্রশংসা করলেন। বিকেল হয়ে আসছে, বিয়ে শেষে খাওয়া দাওয়া করে রওনা দিতে হবে, তাই সবার অনুমতি নিয়ে কিছুক্ষণ পর বিয়ে পড়াতে কাজী রুমে প্রবেশ করলো। কাজী ওর সামনে বসতে অজান্তে কেঁপে উঠল মমো। কাজী বিয়ে পড়াচ্ছেন আর মমো হাত দিয়ে শাড়ি খামছে ধরে আছে। বুক ফেটে কান্না আসছে, চোখের সামনে কেবল রায়হান সাহেবের ছবি বাড়ছে। 1 মাস যেতে না যেতে আবার অন্যের কাছে চলে যেতে হচ্ছে, কিছুতেই ছেড়ে যেতে ইচ্ছে করছে না। কাজী কয়েকবার কবুল বলতে বলল, কিন্তু ওর কোনো কিছু যেন কানে যাচ্ছে না। বৃষ্টি পাশে থেকে হালকা একটা ধাক্কা দিল। তাতে ভাবনা থেকে ফিরে এসে দেখলো সবাই ওর কবুল বলার অপেক্ষায়। না বলা পর্যন্ত সবাই কেবল ওকে জোর করতে থাকবে, বহু কষ্টে 3 বার শব্দটা উচ্চারণ করতেই চারপাশে সবাই সজোরে আলহামদুলিল্লাহ বলল। সাথে সাথে চোখের পানিতে ভরে উঠল ওর। ভিতরটা চিৎকার করে বলছে, আমি যেতে চাই না, কিন্তু যাওয়াটা যে অনিবার্য। আবার নতুন করে কারো মায়ায় বাধা পড়তে যাচ্ছে। কাজী ওকে সই করার জন্য কাবিন নামা এগিয়ে দিল। ও চোখের পানিতে কিছু দেখছে না। চোখ বন্ধ করতে টুপ করে কয়েক ফোঁটা পানি কাবিনে পড়ে ভিজে গেল খানিকটা। চোখ পরিষ্কার হতে স্বাক্ষর করে দিল। রিয়ানের বোনেরা ওর কাছে বসে গল্প করতে লাগলো, কিন্তু পরিবারকে ছেড়ে যাওয়ার কষ্ট ওর মনকে ভারী করে তুলল। কাজে সবাইকে নিয়ে চলে গেল বসার রুমে। সেখানে রিয়ান বসে আছে ওর ভাই আর চাচাদের নিয়ে। কবুল বলা শেষে সই করতে গিয়ে রিয়ান দেখল কাবিনটা ভেজা। কয়েক মুহূর্ত ভেজা অংশের দিকে তাকিয়ে সই করে নিল। বাহিরের রুম থেকে আলহামদুলিল্লাহ শব্দটা কানে আসতে মমো কান্নায় ভেঙে পড়ল। পাশে বসে থাকা বর্ষাকে জড়িয়ে ধরল। 2 চোখের পানি নদীর স্রোতের মতো বেয়ে বেয়ে বর্ষার শাড়ি ভিজিয়ে দিচ্ছে। বিয়ে যতবারই হোক না কেন, কাছের মানুষ ছেড়ে যাওয়ার কষ্ট এতটুকু কমে না। বৃষ্টি এসে ধমকে সুরে বলল, দিচ্ছিস তো, কেঁদে কেটে শ্বাসটা নষ্ট করে, কত কষ্ট করে তবে সাজালাম, আয় তো আমার কাছে। বৃষ্টি জড়িয়ে ধরতে আরেক দফা কান্না। এবার আর কেউ কিছু বলল না, বরং বৃষ্টিও কাঁদতে শুরু করলো। আদ্রিতে এসে বলল, ওকে বসার রুমে নিয়ে যেতে বলেছে, একটু পরে বেরিয়ে যাব। বৃষ্টি শুনে সরে এসে মুখটা সুন্দর করে মুছে দিল। শ্বাসটা ঠিক করে ওকে বসার রুমে নিয়ে গেল। রিয়ানের পাশে বসিয়ে দিল ওকে। রিয়ান 1-2 বার ওর দিকে তাকালেও মমো তাকালো না। মূর্তির মতো সামনের টি টেবিলটার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। বিয়ের কাজ শেষ, সবাই নিজেদের মধ্যে গল্প করছে আর খাওয়া দাওয়া করছে। মমো রিয়ানের পাশে বসে পোলাও নাড়ছে হাত দিয়ে। খাওয়ার কোনো আগ্রহ নেই। রিয়ান কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে থেকে মুরগি দিয়ে 1 লোকমা পোলাও ওর মুখের সামনে তুলে ধরল। মমো একটু অপ্রস্তুত হয়ে বলল, কি করছেন? দেখছো না খাইয়ে দিচ্ছি? সবাই দেখছে তো, দেখুক। খাইয়ে না দিলে মনে হয় মুখে একটা দানাও ঢুকবে না। তখন থেকে দেখছি তো তোমাকে। আপনি থেকে কত সহজে রিয়ান তুমিতে চলে এলো। মমো ভাবতে ভাবতে রিয়ানের দিকে তাকিয়ে রইল। রিয়ান ব্যাপারটা খেয়াল করে ওর কানের কাছে ফিসফিস করে বলল, আমাকে কি আজকে অনেক হ্যান্ডসাম লাগছে যেভাবে তাকিয়ে আসো? শুনে মমো সাথে সাথে 2 চোখ নামিয়ে ফেলল। রিয়ান আবারও বলল, আর আমি কি এভাবে খাবারটা ধরে রাখবো? হাত ব্যথা করবে না? মমো প্রতি উত্তরে বলল, আমি নিজে খাচ্ছি। তাহলে আমি যে এত কষ্ট করে তোমার জন্য খাবারটা তুলে মুখের সামনে ধরলাম, তার কি হবে? মমো দেখলো রিয়ান নাছোড়বান্দা। এদিকে সবাই তাকিয়ে আছে। ওর ভাই বোনেরা ফিস করছে আর মিটিমিটি হাসছে। ও লজ্জায় দ্রুত রিয়ানের হাত থেকে খাবারটা খেয়ে নিল। সাথে সাথে ভাই বোনগুলো খুশিতে চিৎকার করে উঠল। মিনহাজ ক্যামেরা এগিয়ে দিয়ে বলল,
দেখ তো ভাই ছবিটা কেমন হয়েছে। প্রেমবন্দি করা তাদের একসাথে প্রথম স্মৃতি। মম তাকালো ছবিটার দিকে। স্মৃতি শব্দটা ওর মনে নাড়া দিল। কেমন অদ্ভুত লাগছে ওর কাছে। ভিতরে শুকিয়ে যাওয়া জলাশয়ে যেমন পদ্মের কলি ফুটছে, মরে কাঠ হয়ে যাওয়া গাছগুলো এতদিন পর কোনো এক অদ্ভুত কারণে সতেজ হয়ে উঠছে। শক্ত পাথর হয়ে যাওয়া ওর বাগানটায় নতুন প্রাণ ফিরেছে। সত্যি কি হারিয়ে যাওয়া ভালোবাসার নতুন সংজ্ঞাকে খুঁজে দিতে পারবে রিয়ান? মম রিয়ানের দিকে তাকালো। ওর টোল পড়া হাসি দেখে লজ্জায় মাথা নুইয়ে খেতে লাগলো। খাওয়া দাওয়া শেষে এখন রওনা দেওয়ার পালা। সবাই উঠে দাঁড়ালেও মম ঠোঁট কামড়ে বসে রইল। উঠার শক্তি যেন পাচ্ছে না। মাদুরি খেলা এগিয়ে এসে ওকে উঠাতেও শক্ত করে জড়িয়ে ধরল। যেতে চায় না আবার আগের মতো। চোখ দিয়ে অজর ধারায় পানি পড়ছে। রাকিব হাসান তাড়া দিয়ে বললেন, আকাশের অবস্থা ভালো নয় বেয়াই সাহেব, বৃষ্টি আসতে পারে মনে হচ্ছে। আগে আগে রওনা দিলে ভালো হতো। রায়হান সাহেবও একমত হয়ে মমর দিকে এগিয়ে এলেন। তিনি কাছে আসতে মমতাকে জড়িয়ে ধরে আস্তে করে বলল, নিজের মেয়েকে নিজের কাছে রাখলেন আব্বু? এত বাড়ি হয়ে গিয়েছিলাম। এর প্রতি উত্তরে তার মুখ দিয়ে কোনো কথা বের হলো না। কেবল কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। গাড়িতে বহুবার রিহান মমর দিকে তাকিয়েছে, কিন্তু মম উদাস মনে বাহিরে তাকিয়ে আছে। ঠান্ডা হওয়াতে ওর কানের পাশে থাকা অল্প কগাছে চুল উঠছে। আকাশে কালো মেঘের আনাগোনা ওর ভিতরে ঝড়ের সংকট জানাচ্ছে যেন। একটা দীর্ঘশ্বাস আপনি ভিতর থেকে বেরিয়ে এলো। রিয়ান কিছু না বলে ওর ডান হাতটা ধরল। স্পর্শ পেয়ে মম হাতের দিকে তাকালো। রিয়ানের হাতটা পর্যবেক্ষণ করলো কতক্ষণ। এই স্পর্শে ওকে অভ্যস্ত হতে হবে। স্পর্শটা কোনো খারাপ উদ্দেশ্যের নয়, বরং যেন ওকে বলছে আমি আছি তোমার পাশে সারা জীবন। ভরসা পেয়ে আপনি থেকে মমর হাত রিয়ানের হাতের মুঠোয় আবদ্ধ হলো। তখন অনুভব হলো ওর হাত রিয়ানের হাতের তুলনায় নিতান্ত বাচ্চার হাত। ভেবে আপন মনে মুচকি হেসে ফেলল। হাসিটা রিয়ানের চোখ এড়ালো না। বলল, হাসছ যে? মম অপ্রস্তুত হয়ে বলল, কিছু না। ও হাত সরিয়ে নিতে গিয়ে দেখল রিয়ান শক্ত করে হাত ধরে আছে। না ছাড়লে ছাড়ানোর উপায় নেই। দুজন দুই জানালা দিকে তাকিয়ে আছে। নিঃশব্দে বাতাস আর মেঘের আনাগোনা দেখছে। হাতের স্পর্শে একে অপরকে অনুভব করছে। এভাবেই বাকি পথ পাড়ি দিল দুজনেই, কোনো এক অজানা ভালো লাগায়। বাড়িতে আসতেই সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলল। জার্নি করার পর শরীর এত ক্লান্ত লাগে, কিন্তু আজকের ক্লান্তির কেউ আসতে দেওয়া যাবে না। বাড়িতে নতুন সদস্য উপস্থিত, তার সাথে গল্প করতে হবে না। সন্ধ্যা হয়ে গেছে আস্তে আস্তে। পুলি নাস্তা তৈরি করে ফেলেছে এর মাঝে। মমকে রিয়ানের পাশে সোফায় বসানো হলো। ভাই বোন সবগুলো ঘিরে ধরেছে ওদের মৌমাছির মতো। তার মাঝে কোনো এক পাগলে রসনারা ঢুকে বললেন, কই আমার নাত বউ কই, শর্ত তোদের জন্য কিছুই দেখতে পাচ্ছি না। রীতি বলল, আরে দিদুন, এখন আমরা ভাবির সাথে গল্প করব। তুমি বুড়ি মানুষ কি করবে? তিনি ঋতুর কান মলি দিয়ে বলল, আমার জন্য একটা নাত জামাই কি করে তাড়াতাড়ি আনা যায় সেই ব্যবস্থা করব। দেখেছো ভাবি, তুমি আসতে না আসতেই আমাকে বের করে দেওয়ার চিন্তা। ননদ হিসাবে তোমাকে একটু জ্বালানো লাগবে না বলো? ভাইয়া শোন না, আমি ভাবছি আজকে ভাবি আমার সাথে থাকবে, সারা রাত অনেক গল্প হবে, কালকে তোর কাছে দিয়ে আসবো। ওর কথায় রিয়ান হুট করে বলে ফেলল, কেন? ওর বলা ধরন দেখে হাসির রোল পড়ে গেল ভাই বোনের মাঝে। নীলি বলল, ওমা, সারা জীবন তো তোমার কাছেই থাকবে, আজ না হয় আমাদের কাছে থাকবে। রসনারাও ওদের সাথে যোগ দিয়ে বললেন, দাদুভাই আমিও তাই ভাবছি। আজকে আমার নাত বউ আমাকে পান বানিয়ে দিবে আর সারা রাত গল্প করবে এই বুড়ির সাথে। রিয়ান খানিকটা বিরক্তি সুরে বলল, তুমি ওই ফাজিলগুলোর সাথে হাত মিলালে? অনি বলল, ভাইয়া আজকে নতুন ভাবির কাছে গল্প শুনবো। আদ্রিতাও একমত হয়ে বলল, আমিও। ওর সাথে কোনোবারই ঠিকমতো গল্প করতে পারলাম না, আজকে মন ভরে গল্প করব। থাকুক না আমাদের সাথে। রিয়ান কিছু না বলে মমর দিকে তাকালো। মম মুখ নিচু করে নতুন বউয়ের মতো বসে আছে। ওর চোখের পাতায় বোরের শিশিরের মতো চোখের পানি জল জল করছে। রিয়ানের ভালোভাবেই তার চোখে পড়ল, তবে তার থেকে বেশি চোখে পড়ছে ওর মুখটা। রিয়ান পলকহীনভাবে তাকিয়ে রইল মমর দিকে। ভাই বোনেরা ওকে দেখে মিটিমিটি হাসতে লাগলো। মিনহাজ চটপট কটা ছবি তুলে নিল ওদের মুহূর্তের। মমর খোসায় রিয়ানের হুঁশ ফিরল। ও আস্তে করে বলল, এভাবে তাকিয়ে আছেন কেন? রিয়ান প্রতি উত্তরে বলল, তোমাকে সুন্দর লাগছে তাই। মম শুনে মুখ আরও নিচু করে ফেলল। মনে মনে বলল, আমাকে লজ্জা দেওয়া ছাড়া লোকটার মনে হয় আর কোনো কাজই খুঁজে পাচ্ছে না আজ।
নাস্তা আসতে খাওয়া দাওয়া শুরু। সবাই খোশ গল্প করছে। খুবই অল্প সময়ে মমো ওদের সাথে স্বাভাবিক হয়ে গেল। খুব তাড়াতাড়ি তারা যে কাউকে আপন করে নিতে পারে। এভাবে গল্প প্রায় 11টা পর্যন্ত চলল। তারপর খাওয়া দাওয়া শেষে রুমে যাওয়ার পালা। ওকে রিয়ানের রুম পর্যন্ত এগিয়ে দিয়ে ভাই বোনগুলো ফাজলামি শুরু করলো। নিক্কন মমর কানের কাছে ফিস ফিস করে বলল, যদি ভাই কোনো দুষ্টুমি করে আমাকে ডাকবে, এসে কান মলে দিব। কথাটার গভীরতা বুঝতে পেরে মম লাল হয়ে যায়। আদ্রিতা বলল, হয়েছে হয়েছে, এবার একটু ক্ষান্ত দে। দেখ ওকে, বাড়ির শাড়ি গহনায় নুইয়ে পড়েছে লতার মতো, ওদের ফ্রেশ হতে দে। সবাই ওর কথায় একমত হলো। গল্প করতে করতে ব্যাপারটা খেয়ালই হয়নি। ওদের থেকে বিদায় নিয়ে সবাই আবারও নিচে গিয়ে গল্প জোরে দিল। মোমো ঢুকতে রিয়ান দরজা মেরে দিল। দরজা মারার শব্দে কেমন এক অদ্ভুত ভয় ওকে জেঁকে ধরল। ও যেখানে ছিল সেখানে পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে রইল। রিয়ান ওর দিকে এগিয়ে আসছে। তার পায়ের শব্দ স্পষ্ট শোনা যাচ্ছে। রিয়ান ওর সামনে এসে দাঁড়ালো। মোমো মুখ নিচু করে ওর পায়ের দিকে তাকিয়ে আছে। রিয়ান ওর আঁচলের কোণা নিয়ে একগোছা চাবি বেঁধে দিয়ে বলল, আজকে থেকে এটা তোমারও রুম, তোমার যেভাবে ইচ্ছে সেভাবে থাকবে। মোমো প্যাল প্যাল করে রিয়ানের দিকে তাকালো। রিয়ান হেসে বলল, কি দেখছো? তোমার বরকে সুন্দর লাগছে কি না? তোমার বর শব্দটা শুনে ভেতরটা অদ্ভুতভাবে মোচড় দিল। রিয়ান একটা চাবি দেখিয়ে দিয়ে বলল, এটা হচ্ছে আলমারির চাবি, ওখানে তোমার জন্য শাড়ি কিনে রেখেছি আমি, ফ্রেশ হয়ে এসো, তুমি বের হলেই আমি যাব। মোমো মাথা নেড়ে আলমারির দরজা খুলে দেখলো শাড়িতে ভর্তি আলমারি। এত শাড়ি দিয়েও কি করবে? একটা কলাপাতা রঙের সুতির শাড়ি বেছে নিয়ে আলমারি বন্ধ করতে রিয়ান বলল, জানো, এই সুতির শাড়িটা আমার অনেক পছন্দ হয়েছে। ভাবছিলাম তোমাকে কেমন দেখাবে, আজকে সেই সৌভাগ্য হয়ে যাবে আমি ভাবতে পারিনি। মোমো এক পলক ওর দিকে তাকিয়ে ওয়াশরুমে পালালো। রিয়ানের হাসিটা ওর ভেতরটাকে ওলট পালট করে দেয় সব সময়। মোমো ফ্রেশ হয়ে বেরিয়ে দেখলো রিয়ান সোফায় বসে আরাম করে ল্যাপটপে কাজ করছে। ও এসে আয়নার সামনে দাঁড়িয়ে মাথা মুছতে লাগলো। ভারী গহনা শাড়ি শরীর থেকে নামতে যেন সারা শরীর পালকের মতো হালকা হয়ে যায়। মোমো মাথার উপর টাওয়াল রেখে মাথা মুছতে গিয়ে দেখলো রিয়ান ওর পেছনে দাঁড়িয়ে আছে। ও পেছন ফিরতে রিয়ান বলল, তোমাকে মানিয়েছে শাড়িটাই, মাথায় এভাবে গসতে হবে না। বাহিরে বারান্দায় চলো, সুন্দর একটা ঠান্ডা বাতাস, এমনিতেই চুল শুকিয়ে যাবে। রিয়ান ওর হাত ধরে বারান্দায় নিয়ে এলো। আসলেই বাহিরে অনেক বাতাস। আকাশ যে ঘন কালো মেঘে ছেয়ে আছে তা বেশ ভালোভাবেই বোঝা যাচ্ছে। বিদ্যুতের জলকানি দেখা যাচ্ছে আকাশের শেষ সীমানায়। মোমো ওইদিকে তাকিয়ে রইল। রিয়ান ওকে খেয়াল করে বলল, আচ্ছা তুমি কি বিদ্যুৎ চমকানোতে ভয় পাও? কেন বলুন তো? প্রথম যেদিন তোমার সাথে দেখা হয়েছিল সেদিন তুমি ভয়ে কুঁকড়েছিলে। প্রথম দিন? কই না তো, আপনিই তো আমাকে খেতে ডাকলেন। ভয়ে ছিলাম কখন, তোমার মনে নেই? না তো, আপনি কবেকার কথা বলছেন? রিয়ান দুলটা পকেট থেকে বের করলো। মোমো অবাক হয়ে বলল, এই দুলটা আমি খুঁজতেছিলাম, পাইনি। আপনার কাছে কি করে গেল? ও মজা করে বলল, তোমাকে বিয়ে করব বলে হয়তো দুলটা আমার কাছে চলে এসেছে। রিয়ান মজা করছে দেখে মোমো বলল, আমি ভিতরে যাচ্ছি, আমার অ্যাস্ট্রোফোবিয়া আছে, তাই এই বিদ্যুৎ চমকানোর মধ্যে দাঁড়িয়ে ভয় মারার কোনো ইচ্ছে নেই। মোমো চলে যেতে লাগলে পেছন থেকে রিয়ান ওর হাত ধরে এক টান মারল। সাথে সাথে মোমোর বুকের উপর এসে পড়ল। রিয়ান বলল, ভয় পেলে? এই বুকটা তো আছে আশ্রয় নেওয়ার জন্য। সাথে সাথে মেঘ গর্জে উঠতে মোমোর পাঞ্জাবি খামছে ধরল। পর মুহূর্তে ভিতরে একটা শান্তি লাগলো। আসলে এতদিন পর একটা আশ্রয় পাওয়া গেল, যা সকল ঝড় সাপটা ওকে অনেক দূরে রাখবে। ওর শান্তিটা বেশিক্ষণ থাকলো না। রিয়ান বলল, তোমার চুলগুলো উড়ে এসে চোখে মুখে ঢুকছে যে মোমো। মোমো মাথা তুলে বোকার মতো ওর দিকে তাকালো। তারপর বলল, তাহলে এক কাজ করি, মাথা নেড়া করে ফেলি। রিয়ান সাথে সাথে বললে, না না, সব বাতাসের দোষ, আমার লম্বা চুল ভাল লাগে, তুমি আমার বুকে মাথা দিয়ে শুয়ে থাকো, আর কিছু বলবো না। রিয়ান ওর মাথাটা হাত দিয়ে বুকের উপর রাখলো। মোমো মুচকি হেসে মিথ্যে অভিমান করে বলল, আমি ঘুমাবো, রাত হচ্ছে, কালকে অফিসে যেতে হবে। আমি ছুটি দিয়ে দিলাম, যাওয়া লাগবে না, চুপচাপ এভাবেই থাকো, এখানে আরাম লাগছে। প্রাকৃতিক বাতাসের থেকে আরাম আর কিছুতেই পাবে? দূর বাবা, আমি গেলাম। মোমো রিয়ানের বাঁধন ছেড়ে রুমের দিকে পা বাড়ালো। রিয়ান পিছন থেকে বলল, বাবা না, জামাই, তবে বাবুর বাবা বলতেই পারো, মাইন্ড করব না। মোমো ওর কথা শুনে দ্রুত বিছানায় এসে শুয়ে পড়ল। মনে মনে ভাবল, কি একটা অবস্থা, বিয়ে হতে না হতে যেন অন্য রূপ দেখছে।
হঠাৎ মনে হলো এতক্ষণ এত বজ্রপাত হলো অথচ ভয় পেল না, এমনকি খেয়ালও করলো না। এত মোহ যে বাচ্চা ছেড়ে যাবে না তো। ঘুমে চোখটা লেগে গিয়েছিল। রিয়ানের ডাকে ঘুমটা ভেঙে গেল। পিছন ফিরে বলল, কি? রিয়ান ওকে উঠিয়ে ওর কোলে শুয়ে বলল, মাথা টিপে দাও। একটু কাজ করছি ল্যাপটপে আর মাথা ধরেছে। দিদুন তোমাকে আমার মাথা টেপানোর জন্য আনিয়েছে আর তুমি ঘুমাচ্ছ? মানে কি? মানে এখন তুমি আমার মাথা টিপে দিবে? আমি না তোমাকে বুকে মাথা রাখতে দিয়েছিলাম? আমি বলেছিলাম নাকি? না বললে নাই। এখন তুমি মাথা টিপে দিবা, না হলে কি? রিয়ান এমন ভাব করলো যেন ওর মতিগতি ভালো না। মম জানে রিয়ান ফাজলামি করছে ওর সাথে, কিন্তু ও চাইলেও এখন মাথাটা সরাতে পারবে না কোল থেকে। বাধ্য হয়ে মাথা টেপা শুরু করলো। রিয়ান চোখ বন্ধ করে বলল, আসলে দিদুন ঠিকই বলেছে, মাথা টেপানোর জন্য হলেও বিয়েটা করা দরকার। কথাটা শুনে মম জোরে একটা টিপ মারলো, সাথে সাথে রিয়ান ব্যথা পেয়ে বলল, অফ, এভাবে কেউ মাথা টিপে? টিপে তো মাথার হাড়ে ভেঙে দিবে। ভাঙুক, বাংলায় শিক্ষা হবে। মরে যাব তখন। মম ওর মুখ চেপে ধরে বলল, হয়েছে, আর বাকিটা না বললেও চলবে। মম চুপচাপ ওর মাথা টিপতে লাগলো। রিয়ানার কথা শুনে অন্য একজনের কথা মনে পড়ে গেল। সেও এভাবে বলেছিল মরে যাওয়ার কথা, তাই আজ সে মমর থেকে বহু দূরে। আদ্রিতা গল্প শেষে রুমে আসলো। আলিফ তখনও জেগে পিয়ান্তুকে ঘুম পাড়াচ্ছে। মেয়েটা দেশে এসে যা দুষ্ট হয়েছে না, সহজে ঘুমাতেই চায় না এখনও হাত পা নেড়ে জানান দিচ্ছে সে যে জেগে আছে। আদ্রিতা হেসে পোশাক বদলে এলো। ড্রেসিং টেবিলের সামনে বসে মাথা আঁচড়াতে আঁচড়াতে বলল, তোমার কি হয়েছে বলো তো? আজকে সারা দিনে তোমার কোনো দেখাই পেলাম না। এমন না যে খুব মানুষের ভিড় ছিল, আমরাই তো ছিলাম, তাও তোমাকে চোখে দেখতে পাইনি। আলিফ পিয়ান্তর বুকে হাত দিয়ে ঘুম পাড়ানোর চেষ্টা করে বলল, বিয়ে মানেই তো কাজ, আমি তো বাড়ির ছেলে মানুষ ছিলাম। আদ্রিতা মিথ্যে অভিমান করে ওর দিকে ফিরে বসে বলল, কাজ না কসু, কি এমন কাজ? কত করে বললাম চলো চলো, গেলেই না। আলিফ চুপ করেই রইল। আদ্রিতা মাথা বেঁধে ওর কাছে এসে বলল, কি হয়েছে বলো না? তোমাকে কেমন যেন অন্যরকম লাগছে আমার, কেমন যেন বদলে গেছো। আজকে নিচে খেতেও নামলে না, রুমে খেলে। আমরা কত গল্প করলাম, তুমি গেলেও না। কাজ করেছি তো, তাই শরীরটা ভালো লাগছিল না। আদ্রি, চলো আমরা ফিরে যাই। হঠাৎ? এই তো সবেমাত্র ভাইয়ের বিয়েটা হলো, এর মধ্যে কি করে যাওয়া যায়? আব্বুকে দেখতে যাব কাল, সেখান থেকে সোজা চলে যাব। আমারও তো ছুটি শেষ হয়ে এসেছে, আর কয়টা দিন থাকি না। তাহলে তুমি থাকো, আমি না হয় চলে যাই। আদ্রিতা মুখ গোমড়া করে বলল, তুমি গেলে আমিও চলে যাব। আচ্ছা, কালকে সকাল সকাল ব্যাগ গুছিয়ে রাখবো, যখন বলবে রওনা দিব। আলিফ ওর দিকে তাকিয়ে একটা শুকনো হাসি দিল। আসলেই ও পিয়ান্তু আর আদ্রিতাকে নিয়ে সুখে আছে, ওদের হারাতে চায় না। মমর নতুন জীবনেও বাধা হতে চায় না। অনেক তো কষ্ট দিয়েছে মেয়েটাকে, এখন একটু সুখে মুখ দেখুক। অভ্যেস করে সকাল 6:30টার দিকে ঘুম ভেঙে গেল মমর। সারা রাত বসে ঘুমিয়েছে ও। কোলের কাছে ভারী লাগতেই তাকালো। এখনও রিয়ানের মাথা ওর কোলে। রিয়ানের দিকে তাকিয়ে দেখলো ওর চোখ খোলা। সাথে সাথে একটা ছোট চিৎকার দিয়ে উঠে ওকে ঠেলে সরাতে গিয়ে ব্যথায় কুকিয়ে ওঠে। রিয়ান আকস্মিক এমন হওয়ায় বলে উঠল, এভাবে কেউ কোল থেকে মাথা নামায়? নামাবো না। আপনি কোথায় তাকিয়েছিলেন? কোথায় তাকাবো? চোখ খুললে যা দেখা যাবে সেদিকেই তো তাকিয়ে থাকবো। মমো 2 হাত দিয়ে ওর পেট ডেকে মুখ ফুলিয়ে অন্যদিকে তাকিয়ে রইল। রিয়ান উঠে আড়মোড়া ভেঙে বলল, বাবারে, মনে হয় যেন অন্য কোনো মেয়ের পেট দেখে ফেলেছি। বই তো। হ্যাঁ, বউ বলেই আরাম করে সারা রাত আমার পায়ে ঘুমিয়ে 12টা বাজিয়েছেন। কাটাকাটি হয়ে গেছে। হাসপাতালে আমার পায়ের উপর তুমি ঘুমিয়েছিলে, আর এখন আমি। হিসেব কমপ্লিট। মমর কান্না চলে আসছে। পা এমন অবশ হয়েছে যেন সেন্স পাচ্ছে না। মনে মনে বলল, আমার মাথা আর আপনার মাথার সমান নাকি? কি ভারী মাথা রে বাবা, কয় কেজি কে জানে। কিভাবে যে ভারী মাথা নিয়ে ঘোরে। মমর ভাবনায় সেদ গটিয়ে বলল, আমি আগে যাব নাকি তুমি আগে? মমো কিছু বলছে না দেখে বলল, ওকে, আমি আগে যাচ্ছি। রিয়ান ওয়াশরুমে চলে গেল। মমো সাবধানে পা নামাতে গিয়ে দেখলো আসলে কোনো সেন্স পাচ্ছে না। 2 মিনিট পর পুরো 2 পায়ে এমন ঝিঝি দৌড়ল যে ওর নিচের ঠোঁট কামড়ে বিছানায় পা ঝুলিয়ে বসে রইল। ফ্লোরে পা রাখতে মনে হলো অসংখ্য কাটা পড়ছে পায়ে। মনে মনে বলল, আসুক আর কোলে মাথা রাখতে, মাথা দিয়ে আমি ফুটবল খেলবো। 10 মিনিট পর রিয়ান ফ্রেশ হয়ে দেখলো মমো আলমারি খুলে তাকিয়ে আছে। ও পিছন থেকে এসে উপরের তাক থেকে
একটা শাড়ি নামিয়ে দিল। ও এত কাছে ছিল যে সদ্য গোসল করে আসা শরীরের ঘ্রাণ ও নাকে নাকছিল। রিয়ান শাড়িটার হাতে দিয়ে বলল, এটা পরো, আজকে তো বাড়ি যাব। যাবে? আসবে কবে? মোমো শাড়িটা নিয়ে আলমারি মারতে মারতে বলল, যদি না আসি। পিছন ফিরতে রিয়ান আলমারিতে বাম হাত রেখে ওর দিকে ঝুঁকে গেল। এই প্রথম মোমো রিয়ানকে খুব কাছ থেকে দেখছে। ও বলল, না আসলে তুলে নিয়ে আসবো। মোমো রিয়ানের কপালে সজোরে একটা টোকা দিয়ে বলল, তোমার স্বপ্নে। টোকা পেয়ে রিয়ান সরে গেল খানিকটা। সেই সুবাদে মোমো ওয়াশরুমের দিকে পা বাড়ালো। রিয়ান পিছন থেকে বলল, তুমি তো এসেছো তাহলে। মোমো কিছু না বলে সোজা ওয়াশরুমে ঢুকে গেল। ঢোকার সময় ফিসফিস করে বলল, বাচ্চা একটা বিয়ে করেছ। মোমো ফ্রেশ হয়ে বের হলো। রুমে রিয়ানকে দেখা গেল না। ও মাথাটা মুছে সুন্দর পরিপাটি হয়ে নিচে চলে আসে। বিয়ের পর দিন শ্বশুরবাড়ির সবাই চায় নতুন বউর হাতের রান্না খেতে, কিন্তু সকালের নাস্তা করেই তো সে বেরিয়ে যাবে। তারপর রায়হান সাহেব সুস্থ হলে তারপর আসবে, এমনটাই কথা হয়েছিল। ও রান্নাঘরে ঢুকে দেখতে লাগলো কোথায় কী আছে। ফুলি হামি তুলতে তুলতে এসে বলল, কি খুঁজো গো নতুন ভাবি? নাস্তা বানাবো ভাবছিলাম, কি বানানো যায় বলো তো? দাদি আম্মা তো সকালে রুটি খায় আলু ভাজি দিয়া। আচ্ছা, আর বাকিরা? খালাম্মা যা বানায় তাই খাই, এক এক দিন এক এক জিনিস বানাই। আচ্ছা। মোমো ভাবতে বসলো কী বানাবে। আগে রুটিটাই বানাবে চিন্তা করলো, বাকিটা পরে দেখা যাবে। আলুর খোসা ছাড়িয়ে কুচি কুচি করে কেটে বাছতে দিয়ে রুটি বানাতে বসলো। ফুলি আলুটা দেখছে আরও রুটি বানাচ্ছে। এমন সময় ফেরদৌসী রান্নাঘরে ঢুকলেন। ওকে দেখে বললেন, ওমা, উঠে গেছো? মোমো ভদ্রভাবে উত্তর দিল, জি। ভালো করেছো, আমার খাবার তো তৈরি করেও ফেলেছো দেখছি। এক কাজ করো, তুমি রুটি আর ভাজি নিয়ে আমাকে দিয়ে দিও। বাকি নাস্তা? আমরা আসি তো। কথা বলতে বলতে নাহার আর কনক চাষিও চলে এলেন। তুলি ভাবিও একটু পরে নেমে এলো। সবাই মিলে হাতে হাতে নাস্তা তৈরি হয়ে গেছে। 8টা বাজতে সবাই নাস্তার টেবিলে হাজির। মোমো সবাইকে খাবার বেড়ে দেওয়ার জন্য এগিয়ে আসলে ফেরদৌসী বাধা দিয়ে বললেন, তুমি বসে খেয়ে নাও, রিয়ানের সাথে বের হবে তো? তা হব, কিন্তু বেড়ে দেওয়ার অনেক সময় পাবে, তাড়াতাড়ি খেয়ে নাও আজ। মোমো চুপচাপ বসে পড়ল। চাইলেও কেউ আজ কাজ করতে দিচ্ছে না। এই প্রথম আলিফের সাথে নাস্তার টেবিলে দেখা। একবার চোখাচোখি হতেই কেউ কারো দিকে তাকালো না। কালকে আসার পর থেকে একবারও মুখ দেখায়নি আলিফ। আজকেও খাবার খেতে না আসলে বাজে দেখাবে বিদায় নিচে নাস্তা করতে আসা। সে চুপচাপ খেয়ে উঠে চলে গেল। সবাই নিজের মতো গল্প করে খাওয়া শেষ করলো। মোমো রুমে এসে চটপট তৈরি হয়ে নিল। কাদের ব্যাগটা নিয়ে বলল, চলুন। রিয়ান একটু অবাকে সুরে বলল, শাড়ি নেবে না? মোমো আয়নায় নিজেকে দেখতে দেখতে বলল, শাড়ি নিয়ে কি করব? আর ওখানে তো আমার জামা আছেই। রিয়ান খানিকটা রাগের সুরে বলল, কি করবে মানে? যাচ্ছ তো আমাকে ফেলে কতদিনের জন্য? আমি মাঝে মধ্যে গেলে শাড়ি পরবে না? আপনি গেলে শাড়ি কেন পরতে হবে? কারণ তোমাকে শাড়িতে অনেক বেশি সুন্দর লাগে। রিয়ান আলমারি খুলে 6-7টা শাড়ি একসাথে বের করে ফেলল। মোমো বড় বড় চোখ করে ওর দিকে তাকিয়ে আছে। দেখে মনে হচ্ছে পুরো আলমারি দিয়ে দিবে। মোমো ওকে থামিয়ে দিয়ে বলল, কি করছেন? আরে আমি কি সারা জীবনের জন্য যাচ্ছি নাকি? রিয়ান ওর দিকে ফিরে বলল, কয়দিনের জন্য যাচ্ছ তবে? মোমো এবার দ্বন্দ্বে পড়ে গেল। ও নিজেও জানে না কখন আসবে। বেবে বলল, আব্বু ভালো হলেই চলে আসব। তাহলে সব নিয়ে যাও। এই না না, পাগল নাকি? তাহলে বলো কয়দিন পর আসবে? 3 দিন, 4 দিন, 5 দিন, 1 সপ্তাহ? নিক্কোনাফুকে জিজ্ঞেস করে নেবেন। এখন চলুন, দেরি হয়ে যাচ্ছে। রিয়ান মুখ ভার করে কোটটা হাতে ধরিয়ে দিয়ে বলল, ফরিয়ে দাও। মোমো উচ্চবাক্য না করে ফরিয়ে দিল। তা না হলে কথা বলে আরও দেরি করবে। ওরা নিচে এসে দেখলো যে যার মতো বেরিয়ে গেছে। ওরাও বিদায় নিয়ে বেরিয়ে পড়ল। গাড়ির সিট বেল্ট লাগাতে লাগাতে মোমো বলল, কেন এমন আচরণ করছেন? রিয়ান গাড়ি স্টার্ট দিয়ে বলল, কেমন? মোমো জানালার কাচ নামিয়ে দিয়ে বাহিরে তাকালো। কালকে সামান্য বৃষ্টির পরেও আকাশে এখনও কালো মেঘ ভেসে বেড়াচ্ছে। সেই দিকে দৃষ্টি দিয়ে বলল, বড্ড বেশি কেয়ারিং মনে হচ্ছে। রিয়ান রাস্তার দিকে তাকিয়ে থেকে বলল, যার জন্য অপেক্ষা করছিলাম তাকে এতদিন পর পাওয়ার পর যত্ন করব না? মোমোর কথা বুঝতে পারল না। কিছু বলবে বলেও যেন বলতে ইচ্ছে হলো না। চুপচাপ আকাশের মেঘের খেলা দেখতে লাগলো। ওরা বাসায় পৌঁছালো 9:30টার দিকে। নক করতে বৃষ্টি দরজা খুলে ভিতরে জানান দিল ওদের আসার কথা।
শুনে রায়হান সাহেব হন্তদন্ত হয়ে ছুটে এলেন, মুখে উজ্জ্বল হাসি নিয়ে ওদের বসালেন বসার ঘরে। মাধুরী খালা এক পলক উঁকি মেরে নাস্তা বানাতে ব্যস্ত হয়ে গেলেন। রিয়ান জিজ্ঞেস করলো, কেমন আছেন আব্বু? তিনি উত্তরে ভালো বলে বললেন, তোমাদের সবাই ভালো আছে? জি। কই মাধুরী, নাস্তাটা দিয়ে যা। মম রায়হান সাহেবকে থামিয়ে দিয়ে বলল, এত তাড়াহুড়োর কিছু নেই আব্বু, আমরা জিনিসগুলো রেখে বেরিয়ে যাব। তিনি জিজ্ঞেস করলেন, কোথায় যাবি? রিয়ানও একই প্রশ্ন করতে মম অবাক হয়ে বলল, অফিসে যাব না? কাল না বললাম তোমার ছুটি? এত ঘন ঘন ছুটি নিলে অফিসের সবাই কি বলবে? আমি তো জয়েনের পর থেকে কেবল ছুটিতেই আছি। তাহলে আর একটা নিলে কিচ্ছু হবে না। আচ্ছা, আমি না হয় যাব না। আপনি? আব্বু গেছে, আমি কি করব? আজকে কবজি ডুবিয়ে শ্বশুরবাড়িতে ভোজ করব। মম বোকার মতো করে তাকালো। রায়হান সাহেব হেসে বললেন, বেশ বলেছে জামাই, আজকে ভালো করে খাওয়া দাওয়া করতে হবে। রিয়ানও মাথা নাড়িয়ে বলল, ঠিকই বলেছেন আব্বু, আপনার মেয়েটা কিচ্ছু বোঝে না। দুজনে মিলে হাসতে লাগলো। মোমো মুখ গোমড়া করে দুজনের কথা শুনতে লাগলো। এমনভাবে কথা বলছে যেন এই দুইজন এককালে বন্ধু ছিল। মাধুরী খালা নাস্তার টেবিলে রাখলেন। রিয়ান তো খুশি হয়ে বলল, কত খাবার। মোমো দেখলো বাসায় যা ছিল সব দিয়ে দিয়েছে। 7-5 রকমের ফল, মিষ্টি, রসগোল্লা, সানাসুর, আরও কত কি। চা আর বিস্কিট দেওয়া বাকি। এই জামাই মানুষটারই ভাগ্য ভালো। যত রকমের বাহারি খাবার এরে কপালে চোটে। আর মেয়েদের যত জ্বালা, নিজের ঘর ছেড়ে পরের ঘরে গিয়ে সংসার করতে হয়। ঘরে যা খাবার দাবার বানানো হবে সব মেহমানদের, না হয় জামাই আসলে খাবে। নিজে বানালেও খাবার কপালে থাকে এক কোণা। এসব ভাবতে ভাবতে মম রিয়ানের দিক থেকে চোখ ছোট করে তাকালো। রিয়ানের খেয়াল হতে ওর দিকে তাকিয়ে বলল, কি হিংসে হচ্ছে? মম ডোন্ট কেয়ার ভাব করে রান্নাঘরে রওনা দিল। এজন্যই বোধহয় ছেলেদের ভুঁড়ি এত তাড়াতাড়ি বাড়ে ভেবে মুচকি হাসতে হাসতে চুলোর সামনে এসে দাঁড়ালো। চা হচ্ছে ওখানে। কাপে চিনি আর দুধ নিতে নিতে নিজেকে বলল, নিনিটাকে দেখছি না আজকেও। কালো হুট করে কোথাও উধাও হয়ে গিয়েছিল, কোথায় এখন কে জানে। বসা উকি মেরে বলল, তুই এখানে? যা সোফায় গিয়ে বস, আমি চা নিয়ে আসছি। আরে চাই তো, আমি নিতে পারবো। আচ্ছা নিনি কোথায় গো বর্ষা আপু? ও আছে তো, বাইরে কোথাও ঘুরতে গেছে। বাহিরে? ও তো বাহিরে যায় না, আজ হঠাৎ করে ওই আর কি, দরজা খোলা পেয়ে বেরিয়েছে। ভাবলাম বাসা থেকে তো বের হয় না তেমন, থাকুক একটু বাহিরে। মমর বর্ষার কথা শুনে কেমন যেন লাগলো, কি যেন লুকাচ্ছে মনে হচ্ছে, কেমন নকল হাসি দিচ্ছে। নিজে ব্যাপারটা বোঝা দরকার। ভাবতে ভাবতে চা নিয়ে বসার রুমে এলো। দেখলো বৃষ্টি ওদের সাথে আড্ডায় বসেছে। মাধুরী খালা খাবার টেবিলে গুছিয়ে রাখছেন। মমো চা দিয়ে এসে একবার ভাবলো নিনির কথা জিজ্ঞেস করবে, কিন্তু তার আগে রিহান এসে বলল, মমো বাহিরে বৃষ্টি হচ্ছে তো চলো ভিজবো। পাগল? তাছাড়া বাসার সবাই কী ভাববে? আরে কি আর ভাববে, চলো তো। রিয়ান ওর হাত দিয়ে দরজা খুলে সোজা চলে এলো ছাদে। আসলেই জুম বৃষ্টি হচ্ছে, তার মাঝে ওকে টেনে নিয়ে এলো। মমো প্রথমে আপত্তি করলো, পরে বৃষ্টিতে দাঁড়িয়ে রইল। এভাবে যে শেষ কবে ভিজেছে মনে পড়ছে না। অনেক আগে একবার একজনের সাথে ভিজেছিল। কত হাসি, কত মজার ছিল সেই দিনগুলো। বেজা শেষে মায়ের হাজার একটা বকা খাওয়ার পরেও দুজনে খিলখিল করে হেসেছিল রুমে গিয়ে। দিলগুলো মনে পড়লে চোখ ভিজে আসে ওর। গড়িয়ে পড়ে নোনতা পানি বৃষ্টির পানিতে। ধুয়ে গেল। ওকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে রিয়ান কিছু জিজ্ঞেস করলো, কিছু কি হয়েছে? শরীর খারাপ লাগছে? না, ভেজা হলে ঘরে চলুন। মাত্রই তো এলাম। কি হয়েছে বলো তো? পুরনো দিনের কিছু রঙিন স্মৃতি মনে পড়ল। তাই নাকি? কি শুনি? পরে শুনবেন, এখন নিচে চলুন। যা ভিজেছেন তাতেই ঠান্ডা লেগে যাবে। মোমো পিছন ফিরে রওনা দেওয়ার আগে রিয়ান ওকে জড়িয়ে ধরল। সাথে সাথেই কেঁপে উঠল। রিয়ান আবদারের সুরে বলল, থাকি না আর কিছুক্ষণ। মোমো কিছু না বলে চোখ বন্ধ করে চুপচাপ দাঁড়িয়ে রইল। কেমন অন্যরকম ভালো লাগা কাজ করছে ওর মাঝে। এই ভালো লাগার কি নাম দেওয়া যায়? ওর ভাবনার মাঝে কারো ছবি তোলার শব্দ হলো। ও চোখ খুলে দেখলো বৃষ্টি দাঁত দেখিয়ে হাসছে, হাতে ফোন। মম লজ্জায় সাথে সাথে রিয়ানকে সরিয়ে দিয়ে বলল, নিচে চলুন, সবার সামনে আমাকে একেবারে লজ্জায় মিশিয়ে ফেলবেন দেখছি। ও দ্রুত নিচে রওনা দিল। রিয়ানও হেসে ওকে অনুসরণ করলো। বাসায় এসে দেখলো বর্ষার বৃষ্টি ফিসফিস করে কথা বলছে আর হাসছে। মাধুরী খালা রান্নাঘরে দুপুরের খাবারের আয়োজন করছেন। রায়হান সাহেব নিজের রুমে। মমো দ্রুত কাপড় নিয়ে ওয়াশরুমে গিয়ে বদলে এলো। রিয়ান এসে ও রুমের বারান্দায় দাঁড়িয়েছিল।
মমো বের হয়ে বলল, আপনি কাপড় বদলে এসে বসুন, আমি চা করে দেই। টাওয়ালটা দিয়ে মাথাটা মুছে নিন। কাপড় তো আনেননি। কে বলেছে? ওই যে লাগেজ। মমো তাকিয়ে দেখলো ওর ব্যাগের সাথে একটা ছোট লাগেজ। আগে খেয়াল করেনি। মমো মনে মনে ভাবল, তাহলে আগে থেকেই তৈরি হয়েছিল। মমো লাগেজ এগিয়ে দিয়ে বলল, তাহলে আর কি, কাপড় নিয়ে পরে ফেলুন। আমার হাত পেঁচা, নিয়ে দিন। মমো বেশ বিরক্ত হয়ে লাগেজ খুলল। একটা সেট বের করতে বলল, আরে এটা না, ওই যে হালকা আকাশিটা। মমো বিরক্তিভরা কণ্ঠে বলল, এটাই কি সমস্যা? ওটা নিতে গেলে সব কাপড় এলোমেলো হয়ে যাবে। রিয়ান জেদি বাচ্চাদের মতো করে বলল, আমার ওটাই লাগবে। কেন? ওটাতে কি আছে? তোমার সাথে মিলবে। মমোর এবার খেয়াল হলো ও হালকা আকাশি একটা শাড়ি পরেছে। রিয়ানের জামা কাপড় দেখে যা মনে হচ্ছে সে মমোর সাথে মিলিয়ে জামার সেট এনেছে। রিয়ানের দিকে না তাকিয়ে কাপড়ের সেটটা বাড়িয়ে দিয়ে বলল, আমি রান্নাঘরে গেলাম চা গরম করতে, তখন তো খাননি। রিয়ান কাপড় নিতে নিতে বলল, লজ্জায় তোমার কান লাল হয়ে আছে মোমো। ও কিছু না বলে দ্রুত রান্নাঘরের দিকে গেল। রিয়ান ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এলো। টাওয়াল দিয়ে মাথা মুছতে মুছতে মোমোর রুমে দেখতে লাগলো। ভেজা জামা কাপড়ের পানিতে রুমে বন্যায় হয়ে গিয়েছিল। এখন দেখছে শুকনো, কেউ মুছে গেছে। রিয়ান খুঁটিয়ে খুঁটিয়ে রুম পর্যবেক্ষণ করতে লাগলো। রুমের এক কোনায় দুজন শুতে পারবে এমন একটা বিছানা, তাতে লাল গোলাপের বিছানা চাদর বিছানো। বিছানায় দুটো বালিশ আর একটা ছোট কুশন, সাইডে একটা ফাঁস বালিশ, আর পাশে একটা সেলফ, সেখানে নানান রকমের বই। তার পাশে পড়ার টেবিলটা ঠিক জানালার সাথে। অপর পাশে বারান্দা থাকায় বৃষ্টির পানি রুমে ঢুকতে পারছে না। ওয়াশরুমের দরজার পাশে ড্রেসিং টেবিলটা, সেখানে মোমোর সাজার সরঞ্জামগুলো খুঁটিয়ে খুঁটিয়ে দেখল রিয়ান। খুব আহামরি কিছু নেই, যা আছে তাও খুব একটা পড়তে দেখেনি মোমোকে। সাথে দিয়ে ওর আলমারির দরজা হা হয়ে আছে, তাড়াহুড়োই হয়তো মারা হয়নি ঠিক মতো। সে ফাঁক দিয়ে একটা কোট দেখা যাচ্ছে। রিয়ানের কেমন চেনা চেনা লাগলো। ওর কোট হতে পারে আন্দাজ করে আলমারির দরজায় হাত দিতে নাকে কেমন যেন সুরসুরি লাগলো। খানিকের মধ্যে হাসি শুরু হয়ে গেল। না ঠান্ডা লাগলো নাকি ভাবতে ভাবতে পায়ের কাছে কি যেন নড়ছে অনুভব হচ্ছে তার। সে জিনিসটা ঘষে ঘষে এপা থেকে ওপা করছে। রিয়ান ভয়ে ভয়ে তাকাতে একটা চিৎকার দিয়ে উঠল। রিয়ানের চিৎকারে সবাই দৌড়ে চলে এলো মোমোর রুমে। দেখলো রিয়ান ফ্লোরে পা মিলে বসে আছে। হাসতে হাসতে নাক মুখ লাল হয়ে গেছে। আর নিনি আরাম করে ওর কোলে বসে পা ছাড়ছে। বর্ষা তাড়াতাড়ি নিনিকে সরিয়ে নিল। মোমো রিয়ানকে উঠিয়ে বিছানায় বসিয়ে বলল, কি হয়েছে? রিয়ানের হাসি তখনও কমেনি। বর্ষা নিনিকে রায়হান সাহেবের রুমে রেখে এসে বলল, ওর বিড়ালে অ্যালার্জি আছে, বিয়ের দিন আদ্রিতা আমাকে বলেছিল। মোমো রিয়ানের দিকে তাকালো। বেচারার নাক মুখ সব ফুলে গেছে। হাসিটা কিছুটা কমেছে। মোমো তাড়াতাড়ি জিজ্ঞেস করলো, কোনো ওষুধ আছে? রিয়ান আস্তে করে বলল, লাগেজের সাইড পকেটে। ও গিয়ে ওষুধ এনে দিল। 10 মিনিট পর অনেকটা কমে এলো। মোমোর আগে শুরু বলল, এতই যখন অ্যালার্জি তো এসেছেন কেন? আমি কি জানি নাকি এখানে বিড়াল আছে? সবাই চুপ করে রইল। মোমো বলল, তাহলে দুপুরে খেয়ে বাড়ি চলে যান, এখানে থাকলে আবার শরীর খারাপ করবে। নিনি যেভাবে বসেছিল কোলে দেখে মনে হচ্ছে আপনাকে পছন্দ করেছে, সুযোগ ফেলে কাছে এসে ঘুরঘুর করবে। রিয়ান অভিমানের সুরেই বলল, দেখলেন আব্বু, বিড়াল পর্যন্ত আমাকে পছন্দ করে কাছে এসে বসে থাকে, আর আপনার মেয়ে আমাকে বাসা থেকে চলে যেতে বলছে। আমাকে একটুও পছন্দ করে না। মোমো বেবাসাকা খেয়ে ওর দিকে তাকালো। কি থেকে কি বলল? রায়হান সাহেব ওর পক্ষ নিয়ে বললে, কি রে তুই, জামাইটা আজকে প্রথম এলো আর তুই ওকে চলে যেতে বলছিস? কিন্তু নিনিকে কেউ রাখলেই তো হলো, তাহলে জামাইয়ের কাছে আর সে আসবে না। মোমো কি বলবে বুঝতে পারলো না। সবাই নিজেদের মধ্যে কথা বলতে বলতে বেরিয়ে গেল রুম থেকে। মোমো যেতে লাগলে রিয়ান হাত ধরে টেনে বিছানায় বসিয়ে বলল, তুমি কোথায় যাচ্ছ? মোমো চা আনার কথা বলতে রিয়ান বাধা দিয়ে বলল, এখন চা খাবো না, আমার মাথাটা টিপে দাও। হাসি দিতে দিতে মাথাটা ধরে গেছে। সকালের কথা মনে উঠতেই মুখ লাল হয়ে গেল। বলল, আপনি বালিশে মাথা রাখুন, আমি টিপে দিচ্ছি। বালিশে কেন? কোথায় বলবা আসো, আমার কোলে মাথা রাখো তা না। যা বলেছি তা করুন, না হলে নিনিকে এনে কোলে বসাবো। রিয়ান মুখ ভার করে বলল, ব্ল্যাকমেল করছো? লাগবে না মাথা টিপে দেওয়া, বলে অপর ফাঁস ফিরে শুয়ে গেল। মোমো দীর্ঘশ্বাস ফেলে ওর মাথার কাছে এসে বসলো। মাথা টিপে দিতে লাগলো। রিয়ান তাও যেভাবে ছিল ওভাবেই রইল, ওর দিকে ফিরল না। মোমোর মাথা টিপে দিতে অসুবিধা হচ্ছে। ওর দিকের ফেরার কথা বলার জন্য মুখ খুলতেই ফোনে নোটিফিকেশনের শব্দ হলো। মোমো ফোনটা হাতে নিয়ে দেখলো বৃষ্টি একটা ছবি দিয়েছে ওর আর রিয়ানের।
রিয়ান যে বৃষ্টিতে পেছন থেকে ওকে ধরেছিল, মাথা টেপা বন্ধ হয়ে যাওয়ায় রিয়ান আর চোখে মমর দিকে তাকালো। ওকে লজ্জায় ফোনের দিকে তাকিয়ে থাকতে দেখে হুট করে ফোনটা নিয়ে বলল, দেখি কি দেখছো। মমো ওর হাত থেকে ফোনটা নিয়ে নিতে চাইল, কিন্তু রিয়ানের সাথে পারলো না। তার আগেই রিয়ান দেখে ফেললো। দেখে খুশি হয়ে বলল, বাহ, আমার শালি তো দারুণ ছবি তোলে, দাঁড়াও, ওকে তাহলে ছবি তোলার কাজ দিতে হবে। মমো অপর পাশ ফিরে মাথা নিচু করে বসে রইল, হাত দিয়ে শাড়ি নাড়াছাড়া করছে। রিয়ান ওর কাঁধে চিবুক রাখতে মমো নড়ে উঠল খানিকটা, বলল, তোমাকে সুন্দর লাগছে ছবিটাই। মমো সাথে সাথে ফোনটা কেড়ে নিয়ে উঠে দাঁড়িয়ে বলল, চাটা পাঠিয়ে দিচ্ছি, খেয়ে নিন, না হলে ঠান্ডা লেগে যাবে। তারপর রুম থেকে বেরিয়ে গেল। রিয়ান মুচকি হেসে আবারও শুয়ে পড়ল। তখনই নজর গেল দেওয়ালে ফ্রেমে বাঁধানো একটা ছবির দিকে। হাতে হাতে কাজ করায় দুপুরের আগেই রান্না শেষ হয়ে গেল। রুমে যাবে কি যাবে না করতে করতে দরজার সামনে এসে দাঁড়ালো মমো। ভিতরে উকি দিয়ে দেখলো রিয়ান ঘুমাচ্ছে। একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে রুমের দিকে পা বাড়াতে বর্ষার ডাক পড়ল। বর্ষার কাছে গিয়ে জিজ্ঞেস করলো, কি বস, তোর সাথে আর কবে কথা হয় না হয়? কেন? দুপুরে খেয়ে বেরিয়ে যাব। এত তাড়াতাড়ি? আরও কটা দিন থাকো। না, আমার শাশুড়ি আসবে বিকালে, তার জন্য রান্না করতে হবে। এক কাজ করো, এখান থেকে নিয়ে যেও। সিসি, কি বলিস? আরে আমার বেশি সময় লাগবে না রান্না করতে। দূর, বিয়ে জিনিসটাই একটা জ্বালা, কত কিছু মেনে চলতে হয়। তা তো যে কোনো পরিবারে থাকলেই চলতে হয়, কোথাও কম কোথাও বা বেশি, কোথাও নিয়মবিহীন জায়গা পাবি না। এখন বল, শ্বশুরবাড়ি কেমন? ভালোই, ভালো হলেই ভালো। আর সে? কার কথা বলছো? ও, আজকে সকালের নাস্তা ছাড়া চোখের সামনে আসেনি, হয়তো অস্বস্তিতে, না হয় অনুশোচনায়। বিয়ের আগে একবার দেখা করেছিল, ক্ষমা চেয়েছে। ক্ষমা করেছিস? আদ্রিতার বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে করে দিয়েছি, কিন্তু যদি আমার জীবনে ফের অশান্তি ডেকে আনে, ক্ষমা তো দূরে থাকুক, মুখও দেখব না। বৃষ্টি দরজায় উকি দিয়ে বলল, আমাকে ছাড়া গল্প করে ফেলছো? মমো হেসে বলল, আরে না, মাত্রই বসলাম, আয় বস। তা কি খবর? পড়ালেখার কি অবস্থা? অনার্স তো শেষ। বৃষ্টির মুখে হতাশা এনে বলল, তা তো শেষ। শেষ তো চেহারা এমন করে আছিস কেন? বসা মুখ টিপে হেসে বলল, বিয়ের প্রস্তাব আসছে যে তাই। বৃষ্টি একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আমাকেও তোমাদের দলে ফেলার জন্য ফেরাফেরি চলছে। মমো বলল, তাহলে তো ভালোই। আমি দেখব নাকি ছেলে? আমার শ্বশুরবাড়ির ওইদিকে আছে, কেউ আছে কি না? খোঁজ খোঁজ, জামাইবিহীন আমি একেবারে মরে যাচ্ছি। দুজনেই ওর কথা শুনে হাসতে লাগলো। হাসি শেষে মমো বলল, ওকে ডিল ডান, আজই খোঁজা শুরু করব। বৃষ্টি বলল, ওকে, খোঁজ। ঠিক তো জামাই টাইপ, রোমান্টিক হবে। মমোর কথা শুনে কিছু না বলে চুপ করে গেল। বৃষ্টি ওকে গুঁতো দিয়ে বলল, হয়েছে, আর লজ্জা পেতে হবে না। আপু সব গুছিয়ে নিয়েছ? হ্যাঁ। ওকে চলো চলো, 2টো বাজে, খেয়ে বেরিয়ে পড়ি। মমো, যা ভাইয়াকে ডেকে তোল। আসার সময় তো দেখলাম উল্টো পড়ে ঘুমাচ্ছে, নিনি গিয়ে উপস্থিত হলে খবর হয়ে যাবে। মমো উঠে গেল। আসলেই ঠিক কথা, নিনিটাকে কোনো বিশ্বাস নেই। যাকে পছন্দ হবে তার পায়ে পায়ে ঘুরবে সব সময়। মমো রুমে বেরিয়ে দেখলো নিনি ওর রুমের দরজার সামনে দাঁড়িয়ে আছে, লাফ দেওয়ার প্রস্তুতি নিচ্ছে বিছানায় ওঠার জন্য। মমো দ্রুত গিয়ে ওকে ধরতে মেউ করে করুণ স্বরে ডাক দিল। ও ফিসফিস করে বলল, ওখানে যাওয়া নিষেধ তোর, বুঝলি? যা, আব্বুর কাছে যা। নিনিকে রায়হান সাহেবের রুমে ছেড়ে দিয়ে আবার রুমে আসলো। রিয়ান এখনও ঘুমাচ্ছে, কি নিষ্পাপ লাগছে। চুলগুলো একটু বড় হয়ে গেছে, কাটতে বলতে হবে। এখন পুরো কপাল ঢেকে আছে। ও হাত দিয়ে আলতো করে চুল সরিয়ে দিল। সাথে সাথে রিয়ান ফিটফিট করে তাকালো। মমো বোকার মতো করে বলল, ঘুমাননি? তোমার বিড়ালটা আসতেই তো নাকটা চুলকানো শুরু করে ঘুমটা ভেঙে দিল। ভালোই হয়েছে, তুমি যে নিচ থেকে এসে আমাকে শুয়েছ, তাতেই আমার ভাগ্য। মজা না করে উঠুন তো, খেতে হবে। উফ, উঠতে ইচ্ছে করছে না, আরও ঘুমাতে ইচ্ছে করছে। বিছানায় তোমার ঘ্রাণ পাচ্ছি। মমো চোখ শুরু করে বলল, মস্কারা করছেন আমার সাথে? আজকে নতুন বিছানার চাদর পেতেছে খালা, আর মজা করলে নিনিকে কোলে বসিয়ে দিব। উঠুন। রিয়ান গড়িমসি করে বলল, এমন করো কেন? সত্যি ঘুম পাচ্ছে। মমো ডাক পারল, নিনি। রিয়ান দ্রুত উঠে বসে বলল, পেয়েছো একটা, বাড়িতে চলো না, তখন জ্বালানি কাকে বলে দেখাবো। মমো বেঞ্চি কেটে বলল, নিয়ে যাব আমি সাথে করে নিনিকে। সারাদিন রুমে বসে থাকবো ওকে নিয়ে, তখন দেখবো জ্বালান কী করে। ও বেরিয়ে গেলে রুম থেকে, রিয়ান হেসে ফ্রেশ হতে চলে গেল। খাবার টেবিলে হরেক রকমের পদ, নতুন জামাই এসেছে বলে কথা। খেতে খেতে সবাই জল্প জুড়ে দিয়েছে।
রায়হান সাহেব পেয়েছেন মনমতো একজন গল্পের সঙ্গী। সারাক্ষণ এটা ওটা নিয়ে রিয়ানের সাথে আলোচনা সমালোচনা চলছে। খাওয়া শেষ হতেই দুইজন সোফায় গিয়ে বসলো। মাধুরী খালা রান্না করে চলে গেলে সব পরিষ্কার করতে। জাভেদ খালু খেয়ে নিচে চলে গেছেন। মোমো, বৃষ্টি আর বর্ষার সাথে রুমে এলো। ওরা যাওয়ার জন্য প্রস্তুতি নিতে লাগলো। মোমো জিজ্ঞেস করলো আবার কবে আসবে। বর্ষা হেসে বলল, দেখি, এখন তো তোর সাথে হুটহাট দেখা করা যাবে না। বৃষ্টি বলল, দেখবি আমি হুট করে একদিন তোর বাসায় চলে গিয়ে সারপ্রাইজ দিয়ে দিয়েছি। মোমো হাসলো। লাগেজ নিয়ে রুম থেকে বের হতে রায়হান সাহেব বললেন, কি হলো, চলে যাচ্ছ? আরও কয়টা দিন থেকে যাও। না খালু, বাসায় কাজ আছে। বৃষ্টিরও মাস্টার্স পরীক্ষার সামনে। আচ্ছা, সুযোগ করে এসো একবার। আচ্ছা। দুইজনে বিদায় নিয়ে বেরিয়ে গেল। মোমো ভাবলো বিছানায় একটু পিঠ লাগাবে, তার আগে রিয়ান হন্তদন্ত হয়ে রুমে ঢুকে বলল, তৈরি হও। মোমো জিজ্ঞেস করলো, কেন, কোথায় যাব? রিয়ান আলমারি খুলে শার্ট নিতে নিতে বলল, আদ্রিতারা বিদেশে চলে যাচ্ছে। মোমো অবাক হয়ে বলল, হঠাৎ করে? আলিফ ভাইয়ের নাকি কি জরুরি কাজ পড়ে গেছে, তাই আজই চলে যাচ্ছে। মোমো আর কিছু বলল না। রিয়ান ওকে ডেকে বলল, দেখো তো কোনটা পরবো। মোমো প্রতি উত্তরে বলল, যেটা ভালো লাগে। ও একটা সাদা শার্ট বের করে বলল, এটা? মোমো হ্যাঁ সূচক মাথা নাড়ল। সাইফে ও একটা সাদা শাড়ি বের করে দিয়ে বলল, এটা পরে নাও। মোমো প্রশ্নসূচক মুখ করে বলল, একই দেখতে পোশাক পরতেই হবে? আমার ভালো লাগে। কেন, তোমার ভালো লাগে না? মোমো বলার মতো আর কিছু খুঁজে পেল না। রিয়ান ওর সামনে পোশাক পরিবর্তন করতে লাগলে মোমো হালকা চেঁচিয়ে উঠে বলল, এটা কি করছেন? এখানে শার্ট কেন খুলছেন? রিয়ান ওর দিকে তাকিয়ে বলল, তো কি হয়েছে? আমার বউয়ের সামনেই তো। মোমো পড়ল বিপদে। সব সময় আমার বউ করে। শুনতে ভালো লাগে, আবার লজ্জাও লাগে, কিন্তু তাই বলে এমন করবে? মোমো শাড়ি হাতে নিয়ে ওয়াশরুমে রওনা দিল আর মনে মনে বলল, বিয়ের পর লোকটা আসলে বাচ্চা হয়ে গেছে। মোমো শাড়ি পরে বের হয়ে দেখলো রিয়ান তৈরি হয়ে গেছে। সবই ঠিক ছিল, শুধু একটা ব্যাপার ছাড়া। ওই দিনের পাওয়া কোটটা পরে আছে রিয়ান। মোমো জিজ্ঞেস করলো, আপনি এই কোটটা কেন পরেছেন? কোটটা সুন্দর না? আমি সেটা বলিনি। অন্য কারো কোট আপনি কেন পরেছেন? রিয়ান কোটের দিকে তাকিয়ে বলল, অন্য কারো? কার হতে পারে বলো তো? বলে রিয়ান মোমোকে জড়িয়ে ধরে বলল, বলতে পারো কার কোট হতে পারে? মোমোর নাকে একটা মিষ্টি ঘ্রাণ লাগলো। ঘ্রাণটা রিহান থেকে আসছে। এই ঘ্রাণ আগেও কোথাও পেয়েছে ও। হুট করে মনে পড়লো এই ঘ্রাণই তো কোটটাতে পেয়েছিল। ভাবতে ভাবতে মোমোর বুকে মুখ গুজে দিল। কেন যেন ভালো লাগছে এভাবে থাকতে, অন্যরকম একটা শান্তি। রিয়ান মাথা নিচু করে ওর কানে ফিসফিস করে বলল, এভাবে থাকলে আদ্রিতাদের বিদায় জানাতে পারবো না। মোমো কথাটা শুনে ওর থেকে সরে এলো। রিয়ান দুপাশে হাত উঠিয়ে বলল, তোমার যদি এভাবে থাকতে ভালো লাগে তাহলে রোজ এভাবে জড়িয়ে ধরে বসে থাকবো। মোমো কিছু না বলে ড্রেসিং টেবিলের কাছে চলে গেল। ও যে লজ্জা পাচ্ছে তা দেখানো যাবে না, তা না হলে আবার কিছু না কিছু বলে বসবে। বিয়ের পর থেকে কেবল লজ্জার সাগরে হাবুডুবু খাচ্ছে ও। কেন যে হঠাৎ এত লজ্জায় ধরল কে বুঝতে পারছে না। মোমো চিরুনির দিকে হাত বাড়িয়ে রিয়ান এসে চিরুনিটা নিয়ে বলল, বসো আমি বেঁধে দিই। মোমো ওর দিকে না তাকিয়ে বলল, আপনি পারবেন? ও জোর করে মোমোকে টুলে বসিয়ে বলল, দেখো না পারি কি না, না পারলে শিখিয়ে দিও। রিয়ান ও চুলের জট ছাড়িয়ে মাথায় বাঁধার চেষ্টা করতে লাগলো। খোপা বাঁধা হচ্ছে না ওর, তাই বেনি করার চেষ্টা করতে লাগলো, কিন্তু কোন দিক থেকে কোন দিকে প্যাঁচ দিবে বুঝতেই পারছে না। রিয়ান মন দিয়ে ওর চুল বাঁধার চেষ্টা করছে, আর মোমো আয়নায় এক দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে আছে। মনে হচ্ছে ওর অজান্তেই ওর ছোট ছোট স্বপ্নগুলো এক এক করে পূরণ করে দিচ্ছে রিয়ান। ওর ভাবনার মাঝে রিয়ান বলল, শেষ। মোমো বেনিটা দেখে হাসবে বা কাঁদবে বুঝতে পারলো না। চুলকে 3 ভাগ করে কোনো রকমে ফেঁসিয়ে দিয়েছে। হাসিটাই বেশি পেল মোমোর। সেই বেনিকে ঘুরিয়ে খোফা করে কাটা আটকে দিল। রিয়ান কোমরে 2 হাত দিয়ে মাথা উঁচু করে বলল, কেমন করলাম? মোমো হেসে বলল, খুব ভালোই করেছেন। দেখতে না কে করেছে? মোমো কোটটার দিকে তাকিয়ে থেকে বলল, এটা তাহলে আপনার কোট? ওই দিন আপনার সাথে দেখা হয়েছিল তাহলে? কোথায় বলুন তো, মনে পড়ছে না আমার। রিয়ান আয়নার সামনে গিয়ে নিজের চুল আঁচড়াতে আঁচড়াতে বলল, তুমি বিদ্যুৎ চমকানোর ভয়ে একটা হোটেলের সামনে কুকড়েছিলে। আমার ওই দিন মিটিং ছিল ওখানে। বিড়ালের অ্যালার্জির কারণে বেরিয়ে এসেছিলাম বাড়ি যাব বলে। তখন তোমাকে দেখলাম বিজি অবস্থায় মাথা নিচু করে, ভয়ে কাঁপছ, তাই কী ভেবে যেন কোটটা তোমার উপর দিয়েছিলাম। রিয়ান ওর দিকে ফিরে বলল, দেখো তো তোমার জামাইকে হ্যান্ডসাম লাগছে কিনা। মোমো হ্যাঁ বলে রুম থেকে বেরিয়ে গেল। তোমার জামাই শব্দটাতে এত লজ্জা, আগে মোমো জানতো না।
তো ভিউয়ার্স, গল্পটির নাম হচ্ছে মমচিত্তে। এটা গল্পের তৃতীয় অংশ। পরবর্তী অংশে শেষ করে দেওয়া হবে। পরবর্তী অংশ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।